ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ধর্ণী স্পোর্টস থেকে আবার চলে আসছি কিংবদন্তি আড্ডা। আমি তো আছি ধর্ণী স্পোর্টসের ফাউন্ডার মেম্বার। আমার সাথে আছেন তমাল ভাই। আজকের বিশেষ অতিথি যিনি বুদনান ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি প্রতিষ্ঠাতা এবং কোচ মোহাম্মদ গাজী সেলিম। আজকে ওনার সাক্ষাৎকার নিব। আপনারা পেজটা দেখবেন, লাইক কমেন্ট দিবেন। শুরু করতে যাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা সেলিম ভাই, আপনাকে আজকে আপনাদের থেকে অনেক কিছু জানবো, অজানা জানা তথ্য। তো শুরু করতে যাচ্ছি আপনার জীবনে ছোটবেলার বেড়ে ওঠা। ধন্যবাদ তোয়াসিন ভাই, আপনি অনেকদিন পর আমার ছোটবেলার একটি প্রশ্ন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ছোটবেলার কথা বলতে গেলে আমার বলতে হয় ঢাকা আজিমপুরের কথা। আমি 1980 সালের দিকে ঢাকায় চলে যাই। আমি লেখাপড়া করি ঢাকায়। সেখান থেকে আমার বেড়ে ওঠা। স্যার সলিমুল্লাহ মুসলিম অরফানেজের ছাত্র আমি। সেখান থেকে আমার খেলাধুলা এবং বেড়ে ওঠাটা শুরু। সেখান থেকে পড়ালেখা করে আমি ইন্টারমিডিয়েট পাস করি। ওইখান থেকে আমি খেলাধুলা করি এবং ওখানে আমার ফুটবল কোচ ছিলেন আমার শ্রদ্ধেয়, আমার প্রয়াত জনাব আফসারউদ্দিন আফসু ভাই, যিনি এক সময় ঢাকা মহানগরী ফুটবল লিগ চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন। আমার সতীর্থ খেলোয়াড় তখন ছিল, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এক সময়ের সারা জাগানো প্লেয়ার, যারা ডানা কাপ, গুজিয়া কাপ, সেই আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের বখতিয়ার, ওয়াহেদ, তালেব, জয়, তাদের সাথে আমি খেলোয়াড়। কিন্তু পরবর্তীতে 2006 সালে আমি ঢাকা থেকে আজিমপুরে আসি, এখানে আমি খেলাধুলা শুরু। ধন্যবাদ সেলিম ভাইকে। কিভাবে আপনি ফুটবল জগতে আসলেন? আমার প্রয়াত কোচ আমার আফসারউদ্দিন আফসু ভাই, আজকে ওনার কথা ভীষণ মনে পড়ছে। উনি যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন আমি ওনার অধীনে আমি অনুশীলন শুরু করি এই আজিমপুরে। সেখান থেকেই আমি প্রথমে স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল ক্লাবের খেলোয়াড় ছিলাম। পরবর্তীতে ওখানে অনুশীলন করার পর স্থানীয় লালবাগ ক্রীড়া চক্র, লালবাগ স্পোর্টিং ক্লাব এবং মুসলিম ইনস্টিটিউটে আমি খেলাধুলা করি এবং খাদিয়া দেওয়ান স্পোর্টিং ক্লাব নামে একটা ক্লাব আছে পুরান ঢাকায়, সেখানে পাইনিয়ার লিগে আমি অংশগ্রহণ করি। আবার ড্রাগন ক্রীড়া চক্র আমি পাইনিয়ার ফুটবল লিগে খেলি। সেটা আপনার 83-84 সালের কথা। পরবর্তীতে আমি লালবাগের মুসলিম ইনস্টিটিউটে আমি খেলাধুলা করি। ধন্যবাদ। ফুটবলের হাতে খড়ি কোচ কে? আমার ফুটবলের হাতে করি কোচ আমি তো বললাম যে আমার কোচ প্রয়াত আফসারউদ্দিন আফসু, যিনি ঢাকা মহানগরী কিশোর ফেডারেশনের অন্যতম কোচ ছিলেন এবং তার অধীনে আমরা খেলাধুলা করতাম। তখন আজকের যে হকি স্টেডিয়াম, তখন এটা ছিল আমাদের আউটার স্টেডিয়াম। এই মাঠে আমরা খেলাধুলা করেছি। এখান থেকে আমরা স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল ক্লাব পরপর 2বার আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলাম। সেখান থেকে আমাদের বেড়ে ওঠা। খেলোয়াড় জীবনে আপনি স্মৃতি মুহূর্ত কিছু জানতে চাই, আনন্দময়, দুঃখময়। প্রথমটা আমরা আনন্দময়টাই শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে একজন খেলোয়াড়ের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে, কিছু কষ্টের স্মৃতিও থাকে। আমার মনে পড়ে 1990 বিশ্বকাপ ফুটবল যখন শুরু হয়, তখন আমাদের আজিমপুর কবরস্থানের সামনে, তখন আমি ঢাকায় লেখাপড়া করি, খেলাধুলা করি, সেখানে ছোট একটি মাঠে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ছেড়েছিল 24টা দল নিয়ে, 24টা রাষ্ট্রের নামে। তো শেষ মুহূর্তে গিয়ে আমি নাম এন্ট্রি করি এবং ওই
এন্ট্রিটা করি স্বাগতিক দল হিসাবে, বাংলাদেশের নাম অনুসারে আমাকে একটি দল দেওয়া হয়। আমি সম্ভবত 21 নাম্বার টিমের সিরিয়ালে গিয়ে আমি এন্ট্রি করি। সর্বশেষ মুহূর্তে আমার টিমের নাম ছিল বাংলাদেশ টিম, এবং 24টা দল নিয়ে বিশ্বকাপের আদলে, বিশ্বকাপের ফিক্সচার নিয়ম অনুযায়ী খেলা শুরু হয়। সেখানে আমি আমার প্রয়াত ফুটবল কোচ নারায়ণগঞ্জের আমার ওস্তাদ জনাব মোসলেউদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচার কাছ থেকে, সেটা 90 সালের ঘটনা, আমি খেলোয়াড় নিয়ে যাই এই চাচার অধীনে যারা প্র্যাকটিস করতো। সেই দলের প্লেয়ার ছিলেন ওয়ালি ফয়সাল, আবদুল্লাহ পারভেজ, বিদ্যুৎ, শুক্কর, শাহ আলম নামে বেশ কয়েকজন নাম করা খেলোয়াড় ছিল। তখন এই খেলাটা ছিল আমাদের অনূর্ধ্ব 14 বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে আপনার এই বিশ্বকাপের নামধারী আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে সবাইকে হারিয়ে আমরা সে বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। অত্যন্ত আনন্দের বিষয় হলো ওই খেলায় আমাদের নারায়ণগঞ্জের পরবর্তী সময়ে ন্যাশনাল টিমে খেলেছেন ওয়ালি ফয়সাল, আবদুল্লাহ পারভেজ, তারপরে আজমল হোসেন বিদ্যুৎ, আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল শুক্কুর। তারা এই খেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করে, শাহ আলম সহ অংশগ্রহণ করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তখন আমার খেলোয়াড়দেরকে ওই আজিমপুরে আমাদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ তারা সকলে মিলে আনাম আস্ত একটি এই ছাগল জবাই করে আমাদের খেলোয়াড়দেরকে খাইয়েছিল, এবং আমাকে আনন্দ উল্লাস করতে করতে 10-12 জন বন্ধু, আমাদের বিশাল একটা হাউস ছিল যেখানে আমরা গোসল করতাম, সেই হাউসে নিয়ে আমাকে ফেরত দিয়েছিল। সেটা ছিল আমার একটা আনন্দের এবং গুরুত্বপূর্ণ একটা স্মৃতিময় বিষয়। ধন্যবাদ। আপনি কত সালে খেলেছেন এবং কোন কোন ক্লাবে খেলেছেন? ধন্যবাদ। এসব কথা সত্যি কথা বলতে হয়। আমি লালবাগ স্পোর্টিং, লালবাগ ক্রীড়া চক্র এবং খাজে দেওয়ান স্পোর্টিং ক্লাব, এরপরে ড্রাগন ক্রীড়া চক্র, লালবাগ তরুণ সংঘ, আমি যেহেতু পুরান ঢাকায় ছিলাম, এইসব ক্লাবগুলো ছিল নামজাদা, নাম করা ক্লাব। এইসব ক্লাবে আমি খেলাধুলা করেছি। আমি 3য় বিভাগ ফুটবল লিগ পর্যন্ত খেলেছি। পরবর্তীতে আমি যখন এই বিকেএসপিতে সর্বপ্রথম বিকেএসপির ব্যাচে 86 সালে যখন প্রথম বিকেএসপি আমাদের প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যখন এই বিকেএসপির শুভ উদ্বোধন করলেন, প্রতিষ্ঠাতা, তখন 86 সালে আমি এই বখতিয়ার, ওয়াহেদ, তালেব সহ অসংখ্য খেলোয়াড়রা ঢাকাতে গিয়ে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। সেই বখতিয়ার, ওয়াহেদ, তালেব পরবর্তীতে ওরা টিকে যায়, কিন্তু সে বছর আমি বাছাই পর্ব টিকতে না পেরে আমি বিকেএসপি থেকে চলে আসি। বিকেএসপির পরিবেশ এবং তাদের যে ডিসিপ্লিন দেখে আমি এত মুগ্ধ হই যে আমার খুব শখ ছিল, আফসোস ছিল যে আমি বিকেএসপিতে ভর্তি হব, কিন্তু ভর্তি না হতে পেরে আমি পরবর্তীতে 2006 সালে আমি বিকেএসপির আদলে, বিকেএসপির নাম মিল রেখে আমি বোধনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি নামে একটি সংগঠন করি। এই সংগঠনের সন্তানের মতো আমার সাথে জড়িয়ে আছে, আমি এখন এটা নিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এখন কিছু কমেন্ট আছে, কমেন্টটা যদি আমাদের তমাল ভাই কমেন্ট করেন। থ্যাংক ইউ ভিউয়ার্স এবং ফ্রেন্ড সবাইকে, যে আপনি ইতিমধ্যে বেশ কিছু কমেন্ট করেছেন। তো প্রথমেই ওয়ালি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ, কেরানীগঞ্জ ফুটবল একাডেমির কোচ। তো উনি একটা কমেন্ট করেছেন, চমৎকার আয়োজন, অনেক স্পোর্টস কমিটির ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আপনাকে অনেক শুভেচ্ছা। গাজী সেলিম ভাইকে নারায়ণগঞ্জের ফুটবলের প্রাণ বলা হয় এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ালি মামুন ভাই, কেরানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে। কাজী ফয়সাল হোসেন তিনি একটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন, আমি কাজী ফয়সাল, মুন্সিগঞ্জ থেকে। আমি জিকেএসপি এর 2018-19 সেকেন্ড ডিভিশনের উইকেট কিপার ছিলাম। ইসলাম রায়হান, আপনাকেও ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন, সুন্দর লাগছে। এমডি বেলাল হোসেন ধন্যবাদ জানিয়েছেন ধনী স্পোর্টসকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য, আমাদের সাথেই থাকুন। এমডি মিনহাজ হোসেন তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। উম্মে হাবিবা,
উনি একটা কমেন্ট করেছেন অসীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। তো সেলিম ভাই, ওয়ালি মামুন ভাই ক্যারিগঞ্জ ফুটবল একাডেমি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে কিছু একটা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আমাদের স্পোর্টসের মাধ্যমে। আমি আসলে আমি দুঃখিত, আমি প্রথমে ধন্যবাদ জানাই ধরুনী স্পোর্টসকে আমাকে আজকে এই লাইভে সুযোগ দেওয়ার জন্য, এবং তারা অত্যন্ত অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি ধরুনী স্পোর্টসের সাফল্য কামনা করি। পাশাপাশি কেরানীগঞ্জ ফুটবল একাডেমির অন্যতম কোচ, কেরানীগঞ্জের গর্ব ওয়ালি মামুন ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে ধন্যবাদ জানানোর জন্য। ওয়ালি মামুন বলতে গেলে এক কথায় বলতে হয় ওয়ান্ডারফুল একটা কোচ, এবং তিনি কেরানীগঞ্জের এই খেলোয়াড়দেরকে তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করে তিনি প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ওয়ালি মামুন ভাই আপনাকে। আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, শুভেচ্ছা পেয়ে গেছেন। এখন আমি সরাসরি আমার কো ফাউন্ডার এবং কো হোস্ট তহসিন আহমেদের কাছে চলে যাচ্ছি বাকি প্রশ্নোত্তর পর্ব। ধন্যবাদ। আমি ওয়ালি মামুন ভাইকে আরো ধন্যবাদ জানাচ্ছি। উনি রানীগঞ্জের একজন পাগল ব্যক্তি। আপনারা ওনার সম্বন্ধে জেনেছেন। জীবনে বড় খেলোয়াড় হতে পারেনি, কিন্তু তার স্বপ্ন এখন খেলোয়াড় তৈরি করে তিনি আনন্দ পাচ্ছেন। ধন্যবাদ জানাই আমি ওয়ালি মামুন ভাইকে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রোগ্রামটা দেখবেন, লাইক শেয়ার করবেন। প্রোগ্রামটা আপনাদের জন্য। তো আবার ফিরে আসছি গাজী সেলিম ভাইয়ের কাছে। আজ উনি একজন কোচ, তা না, উনি একজন সাংবাদিকতা। ওনার কাছ থেকে কিছু জানবো, সাংবাদিকতা কিভাবে আপনি আসলেন এবং কেন এসেছেন। ধন্যবাদ তহসিন ভাই। আসলে আমি ছোটবেলা থেকে এক ধরনের প্রতিবাদী যুবকের মতো আমি সত্য কথাটা সামনে বলতে ভালোবাসি এবং সবসময় বলার চেষ্টা করি। আমি 2006 সাল থেকে সাংবাদিকতা শুরু করি। আমার এই নারায়ণগঞ্জে আমার প্রথম পত্রিকা হলো দৈনিক অগ্রবাণী, নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা। এই পত্রিকাতে দীর্ঘ 8 বছর আমি কাজ করেছি। আমার সম্পাদক ছিলেন আমার শ্রদ্ধাভাজন জনাব স্বপন কুমার পোদ্দার এবং জনাব স্বপন কুমার চৌধুরী। এই দুই বন্ধু মিলে এই পত্রিকাটা চালাতো, তাদের অধীনে আমি ছিলাম। এখন সাংবাদিকতা করতে গিয়ে এই সত্য লেখার জন্য, সমাজের মানুষের কল্যাণে কথা বলার জন্য এবং সমাজের মানুষের দুর্দশা তুলে ধরার জন্য আমি সাংবাদিকতা পেশায় আসি। আমাদের সাংবাদিকতা সত্যিকার অর্থে দুই ধরনের, একটা হলো ভালো সাংবাদিকতা আর একটা হলো অপসাংবাদিকতা। আমি ভালো সাংবাদিকতাকে পছন্দ করি। পরবর্তী সময়ে আমি নিজে একটা পত্রিকা বের করি, যেটার ভারপ্রাপ্ত সম্পাদক আমি, দৈনিক পল্লী বাংলা। এই পল্লী বাংলা নিয়ে আমি আছি এবং আমি, আপনারা জেনে খুশি হবেন, গত মাসে আমি জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা থেকে আমি নির্বাচিত এবং মনোনীত নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক হয়েছি। আমাদের আহ্বায়ক কমিটি জমা দেওয়া হয়েছে। অচিরেই আমাদের একটি কমিটি হবে। আমি সাংবাদিকতার মাধ্যমে এই আমার বদনাইল সিদ্ধিরগঞ্জ থানা সহ নারায়ণগঞ্জের মানুষকে আমি কল্যাণে কাজে আসতে চাই এবং আমার সংগঠনে যারা আছে তাদের নিয়ে আপনাদের পক্ষে কাজ করতে চাই। এই ব্যাপারে নারায়ণগঞ্জবাসীর কাছে আমার একটি আবেদন থাকবে, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি ফুটবলের পাশাপাশি সাংবাদিকতা থেকে আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে। আমার শেষ প্রশ্ন, ওনার কাছ থেকে জানতে যাব, গাজী সালাউদ্দিন একজন ছিলেন সেরা খেলোয়াড়, সেরা স্ট্রাইকার। উনি যতদিন ছিলেন 10 নম্বর জার্সি ছিলেন। আপনার কাছে ওনার পরে কাকে আপনাকে 10 নম্বর জার্সি সেরা মনে হয়? অত্যন্ত সুন্দর এবং ডিফিকাল্ট একটি প্রশ্ন করেছেন তহসিন ভাই। গাজী সালাউদ্দিন না, আসলে উনি হবে কাজী সালাউদ্দিন। কাজী সালাউদ্দিন সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে উনি আমাদের বাংলাদেশের একটি ফুটবলের প্রাণ, জীবন্ত কিংবদন্তি। উনি 10 নম্বর জার্সি পরতেন। উনি অসাধারণ, অসামান্য। এখন উনি বেঁচে আছেন। আমি আমার এই সংগঠন, প্রিয় সংগঠন বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান GKSP পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।
আমি পাশাপাশি আরেকজন খেলোয়াড়ের নাম বলবো, যিনি আমাদের নারায়ণগঞ্জের গর্ব, যিনি আমাদের এই বাংলাদেশের গর্ব এবং দক্ষিণ এশিয়ার সেরা ডিফেন্ডার, সেরা কিং ব্যাক হিসাবে খ্যাত প্রয়াত মনে মুন্না ভাই। উনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, তিনি আমাদের নারায়ণগঞ্জে ছিলেন। আমি মুন্না ভাইয়ের খেলা খুব পছন্দ করতাম, উনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ খেলা। বর্তমানে আমাদের নারায়ণগঞ্জে একজন কিংবদন্তি ফুটবলার রয়েছেন, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের ওস্তাদ বস, যার পরামর্শে আমি চলি। তিনি হলেন বিএ জোবার নিপু। বর্তমানে তিনি বসুন্ধরা কিংস ফুটবল টিমের টেকনিক্যাল ডিরেক্টর, যিনি একাধারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তাকে এবং তার খেলা আমার খুব ভালো লাগতো এবং তার প্রশিক্ষণ আমার খুব ভালো লাগতো। ধন্যবাদ ফ্রেন্ড। আসলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে 3 ভাগে, কিন্তু আমি একটু রেখে দিয়েছি আকর্ষণ করার জন্য। তো আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তমাল ভাইকে দ্বিতীয় পর্ব আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে আনুষ্ঠানিকভাবে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য। আপনারা আমাদের পেজকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কাজী সেলিম ভাইকে আমাদের এই ধরনের স্পোর্টসের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো এখন আমরা সরাসরি দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমার কিছু কমেন্ট চলে আসছে ইতিমধ্যে, তো আমি সেই কমেন্টগুলো নিব এবং আপনার সেই মতামতগুলো জানতে চাইবো। আপনার কাছে বেশ কিছু কোশ্চেন চলে আসছে ইতিমধ্যে। সাকিব নামে একজন প্রোফাইল থেকে লিখেছে, চট্টগ্রাম থেকে বলছি স্যার, জিকেএসপির একজন ফুটবল খেলোয়াড় কেমন আছে? ধরুন স্পোর্টসের কর্মকর্তাদের আমি জানাই, ও আমার ছাত্র। সাকিবকে শুভেচ্ছা, অভিনন্দন জিকেএসপি থেকে। তুমি ভালো থেকো, লেখাপড়াটা ঠিক মতো করবে এবং খেলাধুলাটাকে ছাড়বে না, ধরে রাখবে, বাবা মার কথা শুনবে। তোমাকে শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সাকিব আপনাকে। আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি কমেন্ট করুন এবং শেয়ার করুন, তাহলে আপনি এবং আপনার ফ্রেন্ডরা জানতে পারবে আমাদের এই ধরনের স্পোর্টস সম্পর্কে। এই পেজটা মূলত আপনাদের জন্যই তৈরি করা, বাংলাদেশ স্পোর্টসকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই আয়োজন। তো সরাসরি আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমরা জানি দেশের তৃণমূলের একাডেমিগুলো দেশের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। সেই সব একাডেমির কোচদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমাদের একাডেমি যে তৃণমূলের যে কোচগুলো রয়েছে একাডেমিগুলোর, তো সেই একাডেমিগুলোতেই কিন্তু মূলত প্লেয়ার বের হয়, আমাদের ন্যাশনাল টিমে তারা খেলে এবং দেশের মুখ উজ্জ্বল করে। সেই কোচদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ তমাল ভাই আপনাকে, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। আসলে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি একটা অপ্রিয় হলো একটা সত্যি কথা বলবো। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবল কোচরা বরাবরই অবহেলিত এবং তারা সঠিক মূল্যায়ন আদরটা পায় না। বাংলাদেশের ফুটবলকে বিগত 20 বছর 30 বছর যাবৎ যারা সাপোর্ট দিচ্ছে তারা তৃণমূলের কোচ, যারা খেলোয়াড় দিচ্ছে তারা তৃণমূলের কোচ, এবং আগামীতেও বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এই তৃণমূলের কোচরাই খেলোয়াড় তৈরি করে। সেখান থেকে পরবর্তীতে বড় বড় কোচরা তৈরি করা খেলোয়াড় পেয়ে তারা অনুশীলন দিয়ে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আপনাদের ফুটবল ফেডারেশনে অসংখ্য কোচ আছে যারা তালিকাভুক্ত। আপনারা যদি তৃণমূল কোচদের দিকে একটু সজাগ দৃষ্টি রাখেন, আপনারা যদি তাদের প্রতি একটু সহানুভূতি হন, তৃণমূল কোচদের যদি একটু ফ্যাসিলিটি, একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেন এবং তাদের যদি সংগ্রহ করে নারায়ণগঞ্জ সহ 64টা জেলায় যে সকল তৃণমূলের কোচ রয়েছে তাদেরকে মূল্যায়ন করেন, তাহলে আমি সহ আমাদের তৃণমূল পর্যায়ে যেসব কোচ আমরা রয়েছি, আমরা বাংলাদেশের 64টা জেলার থানা, উপজেলা, ওয়ার্ড, পাড়া মহল্লা থেকে আপনাদেরকে আমরা শত শত প্লেয়ার দিতে পারবো। তৃণমূল কোচদের জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তৃণমূল কোচদের জন্য খেলাধুলার
সামগ্রী সহযোগিতা প্রয়োজন। যদি এসব জিনিস আমরা তৃণমূল কোচরা পাই, তাহলে আমরা খেলাটাকে, বাংলাদেশের ফুটবলটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারবো। আমাদের কোনো লোভ নেই, আমাদের কোনো চাহিদা নেই, আমাদের অনেক টাকা পয়সা দরকার নেই। আপনারা শুধু আমাদেরকে খেলোয়াড়দের জন্য জার্সি, পেন, বোট এবং এই ফুটবল উপহার হিসাবে তৃণমূলের সারা বাংলাদেশ আনাচে কানাচে ছড়িয়ে দিন। দেখবেন এক সময় ফুটবল আবার জেগে উঠবে এবং আবারও মনে মুন্না, কাজী সালাউদ্দিন, আশরাফুদ্দিন চুন্নু, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, বিজন বড়ুয়া এবং এই সাইদ হাসান কানুনদের মতো আর অসংখ্য অসংখ্য যারা ন্যাশনাল পর্যায়ে প্লেয়ার, তাদের মতো উজ্জ্বল নক্ষত্র আবার বেরিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান একটি কথা বলেছেন। তো এই ব্যাপারে ধরনী স্পোর্টসের মাধ্যমে আমি বাহুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি বিবেচনায় রাখবেন। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, আসলে মূলত সেটা হলো যে আগামী 10 বছর পরে আপনার যে গোদনা ইন্ডিয়া শিক্ষা প্রতিষ্ঠান, আপনি এটার মূলত একজন প্রতিষ্ঠাতা এবং কোচ। 10 বছর পরে আপনি আপনার এই প্রতিষ্ঠানকে কোথায় দেখবেন? ধন্যবাদ কমল ভাই। আমি 2006 সালে গোদনাই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি প্রতিষ্ঠা করি। এটার 14 বছর চলছে। দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমি এবং অনেক আশা এবং উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমি এগুচ্ছি। আমাদের এই গোদনাই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আগামী 10 বছর পর কোথায় যাবে এবং কি অবস্থানে যাবে আপনি জানতে চেয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি আমার এই গোদনাই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপিকে সত্যিকার অর্থে আমি বিকেএসপির মতো আমি এটাকে ভাবি এবং আমি, যদিও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি একটা ফুটবল তৈরির কারখানা, কিন্তু মানুষ একটা কথা আছে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস বিজয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়, একটা লাইন আছে। আমার উদ্দেশ্য, লক্ষ্য, নিয়ম নীতি যদি ঠিক থাকে, এক সময় এই গোদনাই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি বিকেএসপির মতো প্লেয়ার বের করবে এবং সেই কাজ আমি গত 14 বছর যাবৎ করছি। আমার বর্তমানে জিকেএসপির অসংখ্য খেলোয়াড় ঢাকা, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের সব জায়গায় খেলছে। তাদের মধ্যে অন্যতম আমার এই জিকেএসপির খেলোয়াড় ইমন, বর্তমানে সাইড পাওয়ার স্পোর্টিং ক্লাবে রয়েছে। তিনি সম্ভবত অনূর্ধ্ব 16 না জানি অনূর্ধ্ব 18 দলের ক্যাপ্টেন, সাইড পাওয়ারে আছে, আমার এই জিকেএসপির ছাত্র। আমার আরেকজন প্রিয় খেলোয়াড় আশিকুর রহমান আশিক, সে সর্বশেষ কারণবাজার স্পোর্টিংয়ে খেলেছে। এছাড়াও আমার 2 জন প্রমিলা ফুটবলার রয়েছে, কানুন রানী বাহাদুর এবং কামরুন নাহার ডানা। তারাও জাতীয় পর্যায়ে খেলছে এবং তারা নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির সাথে আছে। এছাড়াও অসংখ্য খেলোয়াড় বিভিন্ন ক্লাবে খেলছে। আমি আমাদের শ্রদ্ধাভাজন কোচ বিএ জোবায়ের নিপু স্যার আমার উপদেষ্টা, তার পরামর্শ মোতাবেক আমি আগামী 5 বছরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি এবং সেভাবে আমাদের এই জিকেএসপিতে আমি সহ আরও 2 জন নতুন কোচ আমরা নিয়োগ দিয়েছি। একজন সহকারী কোচে নিয়েছি আমারই ছাত্র আশিকুর রহমান আশিক, সে আমাকে অনেক হেল্প করে এবং আপনি জেনে থাকবেন আমাদের একটা ক্রিকেট একাডেমিও আছে, জিকেএসপি ক্রিকেট একাডেমি, সেখানে একটা কোচ রাখা হয়েছে এই আমাদের সাবেক ছাত্র এবং ঢাকার উদীয়মান ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুনকে, এবং আরও আমাদের কার্যকরী কমিটি রয়েছে। সকলকে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান করেছি। আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে ইনশাল্লাহ ন্যাশনাল পর্যায়ের খেলোয়াড় আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ রাজীব ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের হাতে আসলে আমরা নেক্সট বাংলাদেশের ভবিষ্যৎ যে প্লেয়ার যারা ন্যাশনাল পর্যায়ে খেলবে তাদেরকে দেখতে চাই। তো ইতিমধ্যে আরও একটা ইম্পর্টেন্ট একটা কমেন্ট চলে আসছে। সাকিব আপনার যে স্টুডেন্ট ছিল, সে আবার একটা কমেন্ট করেছে, চট্টগ্রামে কোনো ভালো মানের তৃণমূল ফুটবল ক্লাব নেই, এখন আমাদের জন্য খেলা অনেকটা কষ্টসাধ্য। তো আপনার জিকেএসপি কি আবাসিক ব্যবস্থা হবে বা হলে হওয়ার কোনো সুযোগ আছে সামনে? অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছে সাকিবকে আবারও ধন্যবাদ। আসলে বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সব কিছু আছে, আমরা পরিচিতি আছে, আমাদের প্রসার হয়েছে, আমাদের খেলাধুলা, সংস্কৃতি, সামাজিকতা এই ক্লাব থেকে সবই চলছে। আগামী আমাদের প্ল্যান আছে আগামী বছর আমরা শিক্ষাটাও এখানে যোগ করব, অর্থাৎ আমরা পূর্ণাঙ্গ বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে হবে। এখানে একাধারে আপনি 5টা জিনিস পাবেন, আমি সকলের উদ্দেশ্যে বলছি, দেশবাসীর উদ্দেশ্যে। একের ভিতরে 5, অর্থাৎ বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি পরিবেশ সব কিছু ঠিকঠাক করে দেয়, আমি যদি বেঁচে থাকি, আগামী বছর থেকে জানুয়ারি থেকে বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে 1 শিক্ষা যোগ হবে, 2 খেলাধুলা থাকবে, 3 এখানে প্রাইভেট পড়ার সুযোগ সুবিধা থাকবে, 4 এখানে আবাসিক সিস্টেম হবে, এবং 5 এখানে এই থাকা খাওয়া লেখাপড়া সব হবে। এটা আমাদের বিকেএসপির মতো। তবে আমরা ফুটবলে মাত্র 50 জন ছাত্র ভর্তি নিব, ক্রিকেটে 50 জন, 100 জনকে নিয়ে আমরা আগামী বছর থেকে আবাসিক করব। তখন আপনি চট্টগ্রাম থেকে সহ বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এসে আমরা এই আপনার বাছাই করে, আপনারা বাছাই করবে টিকলে আপনারা এখানে থাকতে পারবেন। নামমাত্র একটা বেতন নিয়ে আমরা যারা নিই কত দরিদ্র গরিব, খেলাধুলা করতে আগ্রহী, লেখাপড়া করতে আগ্রহী, শুধু আমরা এই সিস্টেম ঠিক রাখার জন্য নামমাত্র একটা বেতন নিয়ে আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা দেব। এই পরিকল্পনা প্রস্তুতি আমাদের রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে আপনার মূল্যবান একটা তথ্য দেওয়ার জন্য। তো যারা যারা এই প্রতিষ্ঠানে যুক্ত হতে চান, তো তারা যোগাযোগ করতে পারেন। তো আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে আপনি তো নারায়ণগঞ্জে বসবাস করছেন, তো নারায়ণগঞ্জের মেয়র এবং নেতা কর্মীদের থেকে আপনারা এই ক্লাবে কী ধরনের সাহায্য সহযোগিতা পান? ধন্যবাদ তমাল ভাই, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি প্রথমে ধন্যবাদ দিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ডাক্তার সেলিনা আইবি আপাকে। আমি ধন্যবাদ দিব নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় জননেতা AKM শামীম ওসমান স্যারকে। আমি ধন্যবাদ দিব নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি তানভীর আহমেদ টিটু ভাইকে। এছাড়াও আমি ধন্যবাদ দিব আরেকজনকে, ধন্যবাদ না দিলে সেটা কৃপণতা থেকে যায়। তিনি হলেন আমাদের সকলের প্রিয় ফুটবল প্রিয় সংগঠক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশের এই শিল্প প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা ইকুলেন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন স্যারকে। তিনি আমাদের, আপনারা জেনে থাকবেন, এই ধরনী স্পোর্টসের মাধ্যমে আমি নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে জানাতে চাই, আমার কেরিয়ারে আমি একটি মানুষ পেয়েছি যাকে আমি কাছ থেকে দেখেছি। তিনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং বাংলাদেশের শিল্পপতিদের অন্যতম শিল্পপতিদের একজন। তিনি হলেন রিয়াজউদ্দিন আল মামুন। তিনি আমাদের নারায়ণগঞ্জের 15টা একাডেমিকে বাছাই করে তিনি আমাদের সাথে 2 বছরের একটি চুক্তি করেছেন। চুক্তিতে সব কিছু লাভবান আমরা, উনি শুধু দিয়েই যাচ্ছেন, আমরা শুধু নিচ্ছি। তার শুধু একটি কথা, টাকা লাগে, পয়সা লাগে, খেলাধুলার যা লাগে আমরা তোমাদেরকে সব দিব, তোমরা শুধু খেলোয়াড় তৈরি করবে। তিনি আমাদের 15টা কোচকে মাসিক বেতন দেন এবং এই প্লেয়ারদের এই খেলাধুলার সামগ্রী যেমন ফুটবল, জার্সি, প্যান্ট, বুট সব কিছু উনি আমাদের দিতেছেন। এই যে বিশ্ব পরিস্থিতি যে খারাপ আমরা সবাই জানি এই করোনা ভাইরাসের কারণে, এই অবস্থায় অত্যন্ত সুন্দরভাবে আমি সবাইকে উপস্থাপন করতে চাই যে তিনি আমাদের খেলোয়াড়দের জন্য এই 15টা একাডেমির প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য, কোচদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এতে যে
এই অঞ্চলের মানুষ এবং আমাদের অভিভাবকরা, খেলোয়াড়রা কি পরিমাণ খুশি হয়েছে তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। এটা আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করেছি। এছাড়াও আমাদের ঐতিহাসিক যে ফুটবল খেলার মাঠটি রয়েছে, চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ, এ ব্যাপারে মাননীয় মেয়রকে ধন্যবাদ দিতে হয়। তিনি আমাদের জন্য প্রায় 50 লক্ষ টাকা এই মাঠের জন্য বরাদ্দ দিয়েছেন। করোনা ভাইরাসের আগে এই মাঠের কাজ ধরেছিলেন, কাজ চলছিল, এমন অবস্থায় করোনা ভাইরাসের কারণে আপাতত বন্ধ। এবং খেলাধুলার জন্য মাননীয় মেয়র আমাদের অনেক রকম সহযোগিতা করে চলেছেন। এছাড়াও নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় এমপি একেএম শামীম ওসমান স্যার আমাদের দিকে সুনজর রেখেছেন। তিনি বলেছেন, তোমরা লেখাপড়া করো, খেলাধুলা করো, আমি শামীম ওসমান তোমাদের সাথে আছি। আমি বদনাইলবাসীকেও ধন্যবাদ জানাই, তারাও আমাদেরকে খেলাধুলা অনেক সাপোর্ট করে। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে এবং ইউটিউব গ্রুপের চেয়ারম্যানকে ধরনী স্পোর্টসের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি এত সুন্দর মহতের উদ্যোগ দেওয়ার জন্য। আপনাদের মতো আরও যারা বিত্তবান যারা আছেন তারাও এই স্পোর্টসের জন্য এগিয়ে আসুন। আসলে আমাদের স্পোর্টস হলো আমরা দেশকে বাইরের দরবারে রিপ্রেজেন্ট করার জন্য সহজ এবং সুন্দর একটা মাধ্যম। আমার কাছে আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো কোচিং করার ক্ষেত্রে কোচিং যে আপনি বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বা পরিবার একটু কম সময় দিচ্ছে, সেক্ষেত্রে আপনার পরিবার থেকে কী ধরনের সাপোর্ট পাচ্ছেন? এই যে আপনার স্পোর্টসের জন্য যে নিজেকে ফেলে দিচ্ছে, পরিবার আপনাকে কী ধরনের সাহায্য সহযোগিতা করছে? আসলে এটাও একটি অত্যন্ত কঠিন এবং জটিল প্রশ্ন। আমরা যারা বাংলাদেশের তৃণমূল কোচ রয়েছি, সত্যিকার অর্থে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমরা প্রত্যেকেই মনে হয় যে এই ফুটবল পাগল বিদায় আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সময় দিতে হয় বাচ্চাদের পিছনে। অনেক সময় আমরা আমাদের স্ত্রী, সন্তান, পরিবারের আপনজনদের কথা ভুলে যাই। আপনি প্রশ্ন রেখেছেন কেমন পরিবারের পক্ষ থেকে সাপোর্ট পাই। আসলে আমার ওয়াইফ, আমার স্ত্রী অত্যন্ত অমায়িক একটি লোক। আমি 2000 সালে আমি বিয়ে করেছি। এই 20 বছর প্রায় চলতেছে। এই 20 বছরে তিনি আমাকে আমার জিকেএসপিকে এবং আমার যখনই ঢাকায় বা ঢাকার বাহিরে দূরে খেলা থাকে, আমার নিজস্ব পাইনিয়ার ফুটবল টিম আছে, আমাদের বয়সভিত্তিক ফুটবল টিম আছে, ক্রিকেট টিম আছে। অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের ছাত্ররা আমার এই ক্লাবে আসে, আমার এই জিকেএসপি অফিসে আসে, আমার বাড়িতে থাকতে হয়। ওরা এসে 7 দিন, 15 দিন, কেউ কেউ 1 মাসও থাকে। এই আমি তো বাইরে খেলাধুলা করি, পাশাপাশি সাংবাদিকতা করি, কিন্তু আমি যেমন পরিশ্রম করি, আমার বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার স্ত্রী আসমা আক্তার এবং আমার সন্তান গাজী আলী, আমার কন্যা রিয়া গাজী সহ সকলে আমাকে যথেষ্ট সহযোগিতা করে, হেল্প করে। তাদের পূর্ণ সাপোর্ট আছে বিদায় আমি খুব সহজে খেলাধুলায় করে যেতে পারছি এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করে। ধন্যবাদ গাজী সেলিম ভাই। কথা বলতে বলতে আমরা আরও একটা কমেন্ট পেয়ে গেছি। তো আমাদের কেরানীগঞ্জ ফুটবল একাডেমির কোচ ওয়ালি মামুন আপনার কাছে একটা প্রশ্ন রেখেছে। নারায়ণগঞ্জের বর্তমান ফুটবলের মান নিয়ে কিছু বলতে বলেছে এবং আমরা কি, উনি প্রশ্ন করেছে, আমরা কি নারায়ণগঞ্জের আগের ফুটবলের জোয়ার আবার দেখতে পাবো? হ্যাঁ, আমি ধরনী স্পোর্টসের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে জানাতে চাই, আমি ওয়ালি মামুন ভাইকে জানাতে চাই, অল্প সময় অপেক্ষা করেন। সত্যিকার অর্থে নারায়ণগঞ্জ ফুটবলের শহর। এই ফুটবলের শহরের অনেক ঐতিহ্য আছে, খুব ভারী ভারী ঐতিহ্য আছে, জনপ্রিয় ঐতিহ্য আছে। এই নারায়ণগঞ্জ থেকেই দক্ষিণ এশিয়ার কিংবদন্তি খেলোয়াড় মনে মুন্নার জন্ম হয়েছে। এই নারায়ণগঞ্জে জন্ম হয়েছে সম্রাট হোসেন এমিলি, যাকে সম্রাট নামে ফুটবলের উপাধি দিয়েছিল এই বাংলার এই ক্রীড়াপ্রেমী মানুষ। এখানে রয়েছেন আশরাফ উদ্দিন চুন্নু, যিনি বাংলাদেশের লেফট উইঙ্গার নামে প্রখ্যাত একজন খেলোয়াড় আশরাফ উদ্দিন চুন্নু। আরও রয়েছে বিএ জোবাইর নিপু, যার কথা না বললেই নয়। তিনি একাধারে জাতীয় খেলোয়াড়, একাধারে একজন সংগঠক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম একজন কোচ।
বর্তমানে বসুন্ধরা কিংস ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর। এছাড়াও রয়েছেন গাউস, জাকির, স্বপন, বিদ্যুৎ, তপু বর্মন, ওয়ালি ফয়সালের মতো অনেক নামি দামি খেলোয়াড় এই নারায়ণগঞ্জ থেকে জন্ম হয়েছে। আপনি বলেছেন আগামীতে নারায়ণগঞ্জের অবস্থানটা কোথায় আসবে। আসলে এই যে পিলিয়ন গ্রুপ আমাদেরকে কেন ঐক্যবদ্ধ করেছেন, আমাদের সাথে প্রেস কনফারেন্সে আমাদের রিয়াজউদ্দিন আল মামুন স্যার এবং বিএ জুবায়ের, নিপু, আমান ভাই, আমাদের নাসির ভাই সহ সকলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তোমাদেরকে যা লাগে আমরা দিব, তোমরা আবার নারায়ণগঞ্জের অবস্থানটা পোক্তভাবে মজবুত করো। আমরা নারায়ণগঞ্জকে আবার ফুটবলের শহর হিসাবে দেখতে চাই এবং নারায়ণগঞ্জ থেকে আবার নামি দামি খেলোয়াড় আসবে। তোমরা শুধু এই কাজটা করো। সেই লক্ষ্যে আমরা গত 2 বছর যাবৎ 15টি ক্লাব তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সংগ্রহ করে তাদের লেখাপড়ার খরচ, খেলাধুলার খরচ সব কিছু তারা পোষাচ্ছে। এগুলো দিয়ে আমরা আবার শুরু করেছি। ইনশাল্লাহ অচিরেই আমরা আবার ন্যাশনাল প্লেয়ার দিতে পারবো। আপনি জেনে থাকবেন এই বাংলাদেশ বর্তমান জাতীয় ফুটবল দলে তারই ধারাবাহিকতায় আমাদের সহকর্মী জাকির হোসেন তপু বর্মনকে আবিষ্কার করেছেন। আমাদের ইয়াসিন আরাফাত, আমাদের এই ঐক্য জোটের এই অন্যতম কোচ আসলাম ভাই আপনার এই ইয়াসিন আরাফাতকে তৈরি করেছে। তারা বর্তমানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে এবং জুনিয়র লেভেলে প্রত্যেকটা কোচের কাছে কিছু নক্ষত্র রয়েছে। অচিরেই তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশে নারায়ণগঞ্জের ফুটবলের শহর হিসেবে আবার পরিচিত করবে, এটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে আপনার মূল্যবান একটা কথা বলার জন্য। আচ্ছা, এখন হলো একটা ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আমার কাছে। এখন তো করোনার সময় চলছে, তো করোনাকালীন সময় দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে, সেক্ষেত্রে আরেকটা আমি কথা বলে নিচ্ছি। ধরেন স্পোর্টসের মাধ্যমে আমাদের টোটাল প্রোগ্রামটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি এবং 3য় ভাগে একটা বিশেষ আকর্ষণ রেখেছি। ওই পার্টটা যিনি করবেন, আমি মূলত পার্সোনালি ফোন দিয়েছিলাম প্রোগ্রাম শুরু করার কিছুক্ষণ আগে ওয়ালি মোহন ভাইকে। উনি অন দ্য ওয়েতে আছে, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন এবং 3য় পার্টের উনি পরিচালনা করবেন। সেটা হলো আমাদের প্যালেন্টি শুট আউট এবং এটা খুবই মজার একটা পার্ট। গত পর্ব থেকে আমরা এটা শুরু করেছি। তো ওয়ালি মোহন ভাই আসলে আমি আপনার সরাসরি তাকে আমি সেটা আমন্ত্রণ জানাবো। তো আমি শেষ প্রশ্নে চলে যাচ্ছি আমার এই সেকেন্ড পার্টে, যে করোনাকালীন সময় দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কিছু বলুন। প্রিয় নারায়ণগঞ্জবাসী, প্রিয় দেশবাসী, আপনি আমরা সকলে জানি বিশ্ব পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। আর এই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের পরিবেশও অত্যন্ত নাজুক। আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা যাচ্ছে, যা আমরা দেখে দেখে যাচ্ছি, ব্যথিত হচ্ছি। বিশেষ করে 64টা জেলার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের অবস্থা খুবই খারাপ। আমি নারায়ণগঞ্জ শহর সকলের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আমাদের যারা ছাত্র খেলোয়াড় রয়েছে তাদের প্রতিও বিশেষ সুনজর রেখে বলতে চাই যে প্রিয় দেশবাসী, আপনি সাবধানে থাকুন, সচেতন থাকুন। আপনি এই আপনার সন্তানকে দেখে শুনে রাখুন এবং সকলকে সচেতন থাকার জন্য উৎসাহিত করুন, নিরাপদে থাকুন। আমরা যদি এই মহামারী থেকে বেঁচে যাই, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, আমরা যদি বেঁচে যাই, তাহলে বেঁচে থাকলে আমরা আমাদের রঙিন স্বপ্নগুলো অনেক সুন্দরভাবে আমরা পরিকল্পনা মোতাবেক সাজাতে পারবো। এখন আমাদের একটি কাজ, যেমন আমি গত 3 মাসেরও বেশি সময় ধরে আমি আমাদের অনুশীলন বন্ধ রেখেছি। আমাদের উপরের মহলের নির্দেশে আমাদের খেলাধুলা বন্ধ। স্টিল নাও আমরা বাসায় আছি। সবাই বাসায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবেশকে উন্নত করুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে। তো ওয়ালি মোহন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন আমি আমার কো-হোস্ট এবং কো-ফাউন্ডার তহসিন আহমেদকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাইক্রোফোনে এখন আসছেন তহসিন আহমেদ। ধন্যবাদ তোমার ভাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমরা স্বাগতম জানাচ্ছি একজন ব্যক্তিকে, ওয়ালি মামুন ভাই, কেরানীগঞ্জ। উনি আমাদের আমন্ত্রণ চলে আসছেন, আমার কাছে খুব ভালো হচ্ছে। আর উনি আমার একজন প্রিয় ব্যক্তি, এত ব্যস্ততা চলে আসছে। আমি
তার কাছে একটা প্রশ্ন করবো, কাজী সেলিম ভাইয়ের কাছে। উনি একজন সংগ্রামী ব্যক্তি, আমি আজকে ওনাকে জানতে চাইবো চিত্তরঞ্জন মাঠের সম্পর্কে একটু যদি কিছু বলতেন। ধন্যবাদ তহসিন ভাই। ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠটি একটি জনপ্রিয় মাঠ। এই মাঠ জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণও আছে, আপনি জেনে থাকবেন, এবং আমি এই বদনাইল নারায়ণগঞ্জবাসীকে সহ দেশবাসীকে জানাতে চাই এই মাঠটি ঐতিহাসিক মাঠ কেন। এই মাঠটি খেলাধুলার জন্য ঐতিহাসিক, এটি যেমন চরম সত্য, এরপরও কিছু ব্যতিক্রমী ঘটনা এখানে ঘটেছিল যার জন্য এটি ঐতিহাসিক উপাধি পেয়েছে। এই মাঠে এসেছিলেন আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মাঠে এসেছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মাঠে এছাড়াও তৎকালীন আমলের আপনারা জেনে থাকবেন যে এই যে উপমহাদেশের বিখ্যাত আদমজি জুট মিল, এই জুট মিল পরিদর্শনে এসেছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথ। এটা তখন পূর্ব পাকিস্তান বা কি ছিল, তখন উনি যখন এটা পরিদর্শনে এসেছিলেন এই ঐতিহাসিক চিত্তরঞ্জন মাঠে তিনি তার পদধূলি রেখেছিলেন। এছাড়াও এখানে পরবর্তী সময়ে বাংলাদেশের মন্ত্রী, এমপি, অনেক মানুষ এই মাঠে খেলা উপলক্ষে এসেছিলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করতে এসেছিলেন, যার কারণে এই মাঠটি ঐতিহাসিক। এই মাঠটি সম্বন্ধে বলতে গেলে হয় আধুনিক জুট মিল, ঐতিহাসিক ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন কটন মিলস, লক্ষ্মীনারায়ণ কটন মিল যখন চালু ছিল তখন এই মাঠে গম গম করত খেলাধুলা, কিন্তু পরবর্তী সময় মিলগুলো যখন বন্ধ হয়ে যায় খেলাধুলো পাশাপাশি বন্ধ হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আমি যখন 2006 সালে বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি, তখন থেকে আরও 7-8 বছর আগে প্রায় 7 থেকে 8 বছর এই মাঠে খেলাধুলা বন্ধ ছিল। তখন 2006 সালে আমি এই মাঠে প্রথম প্রবেশ করি জিকেএসপির মাধ্যমে। এই মাঠে কোমর পর্যন্ত বড় বড় ঘাস ছিল, আমি আমার এলাকার ছাত্রদের নিয়ে মাঠের ঘাস কেটে, এবং মাঠে মানুষের ময়লা ছিল, কিছু ফেন্সিডিলের বোতল পড়ে থাকতে দেখেছি, এগুলো পরিষ্কার করে আমি মাঠের পরিচর্যা করে আমি মাঠটাকে আবার বন্ধ থাকা মাঠটাকে আমি বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি ক্রিকেট দিয়ে এই মাঠে আমি খেলাধুলা শুরু করি। সেদিন ছিল 10ই জুন 2006, এই এখনো আপনার 2 মাস চলছে। এই 14 বছর যাবৎ আপনি জেনে রাখবেন তহসিন ভাই, যদি আপনার একটা ফসলি জমি থাকে সেখানে যদি নিয়মিত ফসল ফলান আপনি ভালো ভালো খাদ্য সামগ্রী পাবেন। যদি আপনার এই ফসলি জমিটা 2 বছর, 5 বছর, 7 বছর ফেলে রাখেন, কোনো ফসল না ফলান, সেই জমি আর জমি থাকবে না, সেটা পরিত্যক্ত হয়ে যাবে। সত্যিকার অর্থে চিত্তরঞ্জন মাঠ ছিল একটি পরিত্যক্ত মাঠের মতো। আমাদের পাশের ছেলেমেয়েরা, বদনাইলের ছেলেমেয়েরা ওই সময়টায় খেলাধুলা করতো লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। এই মাঠে কেউ আসতো না, 7 বছর 8 বছর যাবত এখানে কোনো খেলাধুলার চর্চা ছিল না। ঠিক আমি এই বন্ধকিত মাঠটির সাথে এসে নিজে এটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এলাকাবাসীর সহযোগিতায়, যেমন আমার এলাকার তৎকালীন এই সমাজসেবক, বর্তমান 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আপনার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাতবর এখানে রয়েছেন, আপনার এই ইফতেখার আলম খোকন কাউন্সিলর রয়েছেন, আরেকজন অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর যিনি হজে গিয়েও নির্বাচনে পাশ করেন, সেই আমাদের মহিলা নেত্রী মিনু। তাদের সকলের সাপোর্টে আমি এখানে আবার খেলাধুলা শুরু করি, এবং এই পরিত্যক্ত ভূমিতে আমি খেলাধুলা শুরু করে নিয়মিত খেলাধুলা শুরু করার কারণে এখন ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে খেলাধুলা হয়। এই মাঠ এখন স্টেডিয়াম হচ্ছে। এই মাঠ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি।
এখন এলাকাবাসী সবার এটার প্রতি সুনজর এসেছে, তারা সকলে এটা মাঠ করে দিচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আগামীতে আমাদের খেলাধুলা আরও ভালো হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ গাজী সেলিম ভাইকে। এখন আমন্ত্রণ জানাবো ধর্মী স্পোর্টস থেকে আমাদের প্রিয় মামুন ভাই। ওনাকে আরো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, উনি চলে আসছেন সেই কেরানীগঞ্জ থেকে। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং ওনাকে এখন আমরা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি উপস্থাপনা করার জন্য। জি ধন্যবাদ ওয়াসিম হাসান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধরনী স্পোর্টস আয়োজিত কিংবদন্তি লাইভ আড্ডায় আমরা আজকে আলোচনা করছি নারায়ণগঞ্জের ফুটবলের প্রাণ গুডনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাথে দলীয় প্রধান প্রশিক্ষক গাজী সেলিম স্যারের সাথে। তো আজকে আমরা এই অনুষ্ঠানের দুটি পার্ট ইতিমধ্যে শেষ করেছি, আমরা সর্বশেষ পার্টে চলে এসেছি। তো আমাদের এই আজকের এই শেষ পার্টটি খুব মজাদার একটি পার্ট। আমরা এই পার্টের নাম দিয়েছি পেনাল্টি শুট আউট। এখানে কোচ গাজী সেলিম স্যারের জন্য 20টি প্রশ্ন থাকবে, উনি 20টি প্রশ্নের উত্তর দিবেন। খুব মজার মজার প্রশ্ন আছে এখানে, উনি এক কথায় উত্তর দিবেন, সাথে অল্প পরিসরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা পেনাল্টি শুট আউটে যাওয়ার জন্য ধরনী স্পোর্টসের পক্ষ থেকে আমরা প্রস্তুত আছি। আপনি প্রস্তুত আছেন সেলিম ভাই? জি ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ধন্যবাদ গাজী সেলিম ভাই। আপনার জন্য আমার প্রথম প্রশ্ন, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বিরিয়ানি। কেন বিরিয়ানিকে আপনার প্রিয় খাবার মনে হলো? সত্যিকার অর্থে গরুর মাংস আমার খুব পছন্দ, গরুর বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। জি ধন্যবাদ, আসলে খুব প্রিয় একটি খাবারের নাম আপনি বলেছেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার প্রিয় রং কি? আপনি দেখতে পাচ্ছেন আমি একটা লাল টি শার্ট পরে আছি, অর্থাৎ লাল রংটি আমার খুব প্রিয়। চমৎকার একটি মিল রয়েছে। প্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন আমিও একটি লাল বর্ণের টি শার্ট পরে এসেছি। অতএব কোচ গাজী সেলিম স্যারের সাথে আমারও পছন্দের মিল রয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই ধর্মী স্পোর্টসের এই প্রোগ্রামটি আপনারা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো গাজী সেলিম স্যার, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আপনার প্রিয় খেলোয়াড় কি? বাংলাদেশের মধ্যে আপনার প্রিয় ফুটবলার কি? নিঃসন্দেহে বর্তমান সেরা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক জিকুকে আমার খুব ভালো লাগে। জিকু আমার সবচেয়ে পছন্দের এবং সেরা খেলোয়াড়। জি ধন্যবাদ। আপনার প্রিয় খেলোয়াড় দেশের বাইরে? নিঃসন্দেহে আমার প্রিয় খেলোয়াড়, আমি যেহেতু আর্জেন্টিনার ভক্ত এবং ম্যারাডোনাকে আমি পছন্দ করতাম, বর্তমানে মেসি আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে, নেইমার রয়েছে, এছাড়াও আরো এই পৃথিবীতে আরো বিখ্যাত বিখ্যাত কিছু ফুটবলার রয়েছে। তাদের মধ্যে থেকে আপনি কেন মেসিকে বেছে নিলেন, একটু যদি ব্যাখ্যা করতেন দর্শকদের জন্য। আসলে দর্শক, মেসি শুধু খেলাধুলায় নয়, আমি ওর লাইফস্টাইল পড়েছি। ও অত্যন্ত ঠান্ডা মাথার একজন খেলোয়াড় এবং অত্যন্ত ভদ্র নম্র। আমরা দেখতে পাই যখন খেলা চলে ওকে একের পর এক ফাউল রং ট্যাকেল করা হচ্ছে, তারপরও সে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে ঠান্ডা মাথার খেলোয়াড়, ভদ্র একজন ফুটবলার, এই জন্য তাকে আমার খুব ভালো লাগে। জি অনেক ধন্যবাদ, খুব ভালোভাবে মেসিকে মূল্যায়ন করেছেন। তো কোচ গাজী সেলিম স্যার, আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন, যে আমাদের দেশে অনেক খ্যাতনামা ক্লাব রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাইড স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ। তো এর মধ্যে থেকে আপনার প্রিয় ক্লাব কোনটি আপনি বেছে নেবেন? আপনি ওয়ালি মামুন ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাকে আমি এই ধরনের স্পোর্টসের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি দর্শক, সত্যিকার অর্থে যখন 1982-83 সাল থেকে আমি নিয়মিত মাঠে বসে খেলাধুলা দেখি। একটা সময় তো শুধু ফুটবল ছিল, আমি আবাহনীর খেলা দেখেছি, মুক্তিযোদ্ধার খেলা দেখেছি, ঢাকা মোহামেডানের খেলা দেখেছি এবং বর্তমানে সাইফার, বসুন্ধরা কিংসের খেলা দেখেছি। আমি আমার এই 80 সাল থেকে খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে
আজকে পর্যন্ত এবং কোচিং কেরিয়ার পর্যন্ত আমি যতগুলো ক্লাব দেখেছি, নিঃসন্দেহে আমার এই ব্যক্তিগত পছন্দের তালিকায় অনেক ক্লাবই সেরা, কিন্তু সেরাদের সেরা হলো বসুন্ধরা কিংস। কারণ বসুন্ধরা কিংস এতই অল্প সময় এত জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এই হারিয়ে যাওয়া ফুটবলকে, এই ঘুমিয়ে পড়া ফুটবলকে পূর্ণ জীবন দিয়েছে বসুন্ধরা কিংস। তারা আধুনিক ফুটবলের জনক, আমি বলবো তারা আধুনিক ফুটবলের জনক। একটা প্রফেশনাল ফুটবল ক্লাবে যেমন আপনি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আপনার উন্নত যত ক্লাব আছে পৃথিবীর মধ্যে, এই উন্নত ক্লাবগুলোতে একটা খেলোয়াড়ের জন্য একটা নিম্ন যে সবচেয়ে গ্রাস লেভেলে যে একজন বল বয় থাকে তাদের জন্য এবং অফিসিয়ালদের জন্য যত রকমের সুযোগ সুবিধা আছে, এই স্বাধীনতার পরে একটি ক্লাবই করতে পেরেছে, সেটা হলো বসুন্ধরা কিংস। তারা সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, এই জন্য নিঃসন্দেহে বসুন্ধরা কিংস আমার পছন্দের তালিকায় নাম্বার 1। তারা আধুনিক ফুটবলের জন্য জি, অনেক ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্ববহভাবে বসুন্ধরা কিংসের ব্যাপারে বললেন। তো আমি এর সাথে একটু যোগ করতে চাই, বসুন্ধরা কিংসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইমরুল হাসান, তিনি খুবই দক্ষ একজন সংগঠক। পাশাপাশি বসুন্ধরা কিংসের কোচিং ডাইরেক্টর বিএম জুবাইর নিপু স্যার আছেন। তাদের দুজনের সম্বন্ধে যদি আপনি এক লাইনে বলেন। ওয়ান্ডারফুল এবং অত্যন্ত অমায়িক ম্যান আমাদের ইমরুল হাসান স্যার। আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি শুধু এতটুকু বলবো যে ইমরুল স্যারের মতো আরো 10টি স্যার আমাদের বাংলাদেশে দরকার। যদি 10টি স্যার এরকম আধুনিক ফুটবল ক্লাব তৈরি করে দেন, বাংলাদেশের ফুটবল অচিরেই বিশ্বকাপে খেলবে বলে আমি আশা করি। আমি ইমরুল স্যারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর, আমাদের ওস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয় বর্তমান বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর জুবাইর নিপু স্যারের কথা না বললেই নয়। তিনি আমাদের যে 15টা ক্লাব, নারায়ণগঞ্জের 15টা ক্লাবের যে অনুদান বা সহযোগিতা যাই বলেন যে বিলিয়ন গ্রুপ দিচ্ছে, এর পিছনে প্রধান কারিগর, প্রধান নায়কটা হলো আমাদের এই জুবাইর নিপু স্যার। জুবাইর নিপু স্যার, তার সহযোগী আমান এবং নাসির, তাদের কল্যাণে আমরা এই সহযোগিতা পাচ্ছি। আপনাকে জেনে বলতে পারি এই ধরনীর মাধ্যমে, ধরনী স্পোর্টসের মাধ্যমে, যে জুবাইর নিপু শুধু নারায়ণগঞ্জেই করছে তা নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় খেলাধুলার জন্য দৌড়াচ্ছেন, যাচ্ছেন এবং তাদের সহযোগিতা করছেন। তাদের দুইজনকে আমার প্রিয় সংগঠন বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসবির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, ধন্যবাদ। আমাদের ধরনী স্পোর্টসের পক্ষ থেকেও বসুন্ধরা কিংসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইমরুল হাসান এবং বসুন্ধরা কিংসের কোচিং ডাইরেক্টর জনাব জুবাইর নিপু স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেশের বাইরে আপনার প্রিয় ক্লাব কোনটি? দেশের বাইরে আমার প্রিয় ক্লাব এই রিয়াল মাদ্রিদ স্যার। রিয়াল মাদ্রিদ। কেন রিয়াল মাদ্রিদকে আপনি বেছে নিলেন, যদি একটু ব্যাখ্যা করতেন। দর্শক, আপনারাও দেখেছেন হয়তো অনেকে, আমিও দেখেছি, রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় রয়েছে, সে এই বিশ্ব সেরাদের একজন সেরা, যিনি জিদান, তার সংক্ষেপ নাম হলো জিদান, তার পুরো নামটা আমার এখন মনে পড়ছে না। এই জিদানের খেলা আমার খুব ভালো লাগতো। এই জিদানের কল্যাণে রিয়াল মাদ্রিদ বিশ্ব নন্দিত একটি ক্লাব হয়েছে। এছাড়াও আমার অনেক খেলা রয়েছে, জিদানকে আমার ভালো লাগতো। জিদানের কল্যাণে আমি রিয়াল মাদ্রিদকে বেশি পছন্দ করি। জি, ধন্যবাদ। এবারে আপনাকে একটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশের ক্লাবের অনেক অফিসিয়াল রয়েছে। উদাহরণ হিসাবে আমি বলতে চাই ঢাকা আবাহনী ক্লাবের দলীয় ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির হোসেন, ঠিক এমনিভাবে আরও বিভিন্ন ক্লাবের অফিসিয়াল রয়েছে। তো এর মধ্যে থেকে আমাদের দেশের সবচেয়ে আপনার পছন্দের অফিসিয়াল কাকে বেছে নেবেন? ধরনী স্পোর্টসকে আবারও ধন্যবাদ জানাই।
এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ওয়ালি মামুন ভাই অত্যন্ত কঠিন এবং একটি ভারী প্রশ্ন রেখেছেন আমার কাছে। আসলে আমি একটা ছোট ফুটবলের কর্মী, এত বড়দের ব্যাপারে মূল্যায়ন করা আমার জন্য যদিও একটু কঠিন। তারপরে আমি আমার মেধা থেকে বলতে চাই, বাংলাদেশের ফুটবলে যারা অবদান রাখছেন প্রত্যেকেই অসামান্য অবদান রাখছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি ধন্যবাদ দিব আলাদা করে বাংলাদেশের আধুনিক ফুটবলের জনক বসুন্ধরা কিংসের চেয়ারম্যান, বসুন্ধরা কিংসের প্রধান হাতিয়ার পৃষ্ঠপোষক আমরা যাই বলি ইমরুল হাসান স্যারকে আমি আলাদা করে ধন্যবাদ দিব। আমার একটাই মানে অনুভূতি যে ইমরুল কায়েস এবং বসুন্ধরা কিংস আসার পরে বাংলাদেশের ফুটবল যেন আবার নতুন প্রাণ পেয়েছে এবং আধুনিকভাবে ফুটবল শুরু করেছে। তাদের দেখে সাইফ পাওয়ারের মতো টিম এসেছে এবং বর্তমানে যে ঝিমিয়ে পড়া আবানি, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন যাদের কি নাম বলছেন প্রত্যেকে ঝিমিয়ে পড়েছিল, এখন তারাও এই রেসে সমান তালে দৌড় দেওয়ার চেষ্টা করছে। সবই সম্ভব হয়েছে আধুনিক ফুটবলের জনক এই বসুন্ধরা কিংসের জন্য, ইমরান স্যারের জন্য। এই যে ইমরুল কায়েস সারি, এই ইমরান হাসান সারি এটার ধন্যবাদ পাওয়ার যোগ্য। জি, অনেক ধন্যবাদ। আসলে আপনি ভালো বলেছেন। আমি একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান শুধু তিনি ফুটবলার বা ফুটবল নিয়েই কাজ করেন না, তার একটি আলাদা গুণ রয়েছে যেটা আমার কাছে সবসময় ভালো লাগে। সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান একটা জিনিস তিনি অনুধাবন করতে পেরেছেন, সেটা হচ্ছে যে দর্শক হচ্ছে খেলার প্রাণ। সেই দর্শক কীভাবে মাঠে আনা যায় তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। দেশের কিছু এই সংগঠক রয়েছে যারা দর্শক নিয়ে কাজ করে, তাদের সেই সংগঠনের সাথে তিনি একত্রতা প্রকাশ করে মাঠে দর্শক আনার চেষ্টা করতেছেন। এটা অবশ্যই ফুটবলের জন্য একটি বড় প্রাণ। আসলে দর্শক না থাকলে মাঠে খেলার কোনো মূল্য নেই। তো সবকিছু মিলিয়ে ইমরুল হাসান স্যারকে ধরনী স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনেকদিন যাবত দেখতে পাচ্ছি যে দেশের ফুটবল নিয়ে অনলাইনে অনেক সংগঠন লেখালেখি করছে, অনলাইনে প্রচারণা চালাচ্ছে, অনেক আমরা বিভিন্ন ইতিহাস তুলে ধরছে। এমনই কিছু সংগঠন রয়েছে, এর মধ্যে উদাহরণস্বরূপ বলতে পারি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, ফুটবলের সাতকাহন, SBF, ধরনী স্পোর্টস, কেরানীগঞ্জ ফুটবল একাডেমি, ফেসবুক, নিউ বাংলাদেশ ইত্যাদি। তো এর মধ্যে থেকে আপনি কোন সংগঠনকে সেরা হিসেবে বেছে নেবেন, আপনার মতামত? আসলে মামুন ভাই, আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমি পূর্বেও বলেছি আপনার একটি প্রশ্নের মাধ্যমে, যে দেশের ফুটবল এই ক্রান্তি লগ্নে এবং নতুন করে যারা এই ফুটবলের পিছনে থেকে সময় দিচ্ছেন তাদের মধ্যে দক্ষ সংগঠক রয়েছেন, বিভিন্ন অনলাইন পোর্টাল রয়েছে এবং বিভিন্ন খেলাধুলার সংগঠক রয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাই। তবে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দর্শক মাঠে আনার জন্য, এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কিছু পৃষ্ঠপোষক পিছনে তারা কাজ করছেন। তাদের মধ্যে অন্যতম বসুন্ধরা কিংস, সাইফ পাওয়ার। তারা নতুন করে ফুটবলকে আবার জাগানোর জন্য যেভাবে কাজ করছেন সেইভাবে এই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামও কাজ করার চেষ্টা করছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো এই যে যারা ধরনী স্পোর্টসের মতো বিভিন্ন সংগঠন আপনারা এই লাইভ প্রচার করছেন বা এই দেখাচ্ছেন, সকলকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগতভাবে যেহেতু ধরনী স্পোর্টস এই সুন্দরভাবে বেশ কিছুদিন আমরা দেখতেছি যে তারা ফুটবলের জন্য বাংলাদেশের খেলাধুলা, হারিয়ে যাওয়া খেলাধুলা এবং তৃণমূল পর্যায় থেকে যেভাবে তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরছেন, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে ধরনী স্পোর্টস নিঃসন্দেহে একটি এই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি এবং প্রত্যাশা করি। জি, আপনার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর আপনি এক কথায় দিবেন। আপনার প্রিয় ব্যক্তিত্বকে এক
এক কথা আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নির্দেশনা আমি লক্ষ্য করি এবং আমরা চলার চেষ্টা করি। জি, আমরা জানি দেশে কিছু বিখ্যাত ধারাভাষ্যকার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুমার কল্যাণ, মুরাদ হাসান, এসকে জিয়াউল হাসান, এমনিভাবে অনেক ধারাভাষ্যকার রয়েছে। তো এর মধ্যে থেকে আপনার প্রিয় ধারাভাষ্যকার কি আমাদের দেশের মধ্যে? আপনিও যে সুন্দরভাবে অঙ্গভঙ্গি করে ডিজাইন করে বলেন, আপনিও তো তালিকার মধ্যে একজন, কিন্তু তারপরও আমার সবচেয়ে প্রধান তালিকা ছিলেন আমাদের প্রয়াত খুদা বসমিতা। তিনি ইন্তেকাল করেছেন, আমরা তিনি ব্যস্ত থাকবেন, আমরা এই প্রত্যাশা করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাকে ব্যস্ত নজির করো। তবে বর্তমান হাল আমলে কুমার কল্যাণ আমার সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্য। জি, অনেক ধন্যবাদ। আসলে আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমি দেখতাম যে কিছু ধারাভাষ্যকার ছিল দেশে, এখন তাদের আমি আসলে অ্যাভেলেবেল দেখতে পাই না। এর মধ্যে হচ্ছে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, তার ধারাভাষ্যকার আমার খুবই ভালো লাগে। শামসুল ইসলাম প্রিন্স, তার একটি অনুষ্ঠানের কথা আমি মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন বিটিভি একমাত্র আমাদের মাধ্যম ছিল। বিটিভিতে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতাম। সপ্তাহে একদিন একটি অনুষ্ঠান হতো, খেলাধুলা নামে একটি অনুষ্ঠান হতো। সেখানে শামসুল ইসলাম প্রিন্স তিনি সেই অনুষ্ঠানটি প্রচার করেছিলেন বা উপস্থাপনা করেছিলেন। তো আমরা এই ধরনের স্পোর্টসের মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনাদের আমরা এখন তেমনভাবে দেখতে পাই না। তো আমরা আশা করব আপনারা খুব দ্রুতই আবার আমাদের মাঝে আসবেন। আসলে দেশের দর্শকরা আপনাদের মতো বিখ্যাত ধারাভাষ্যকারদের ধারাভাষ্য শুনতে অধীর আগ্রহ বসে আছে। ধন্যবাদ। এখন আপনার নারায়ণগঞ্জের বিষয় নিয়ে একটু আপনাকে প্রশ্ন করবো। নারায়ণগঞ্জের মধ্যে আপনার প্রিয় কোচকে? নারায়ণগঞ্জ কিন্তু অনেক ফুটবল কোচ রয়েছে, বিখ্যাত ফুটবল কোচ রয়েছে। এর মধ্যে থেকে আপনার প্রিয় কোচকে যদি একটু বলতেন। আপনি অত্যন্ত কঠিন একটি প্রশ্ন রেখেছেন। আমাকে যদি নারায়ণগঞ্জের কথা বলতে হয়, প্রথমেই যার নামটি আসে তিনি হলেন আমাদের নারায়ণগঞ্জের নয়নের মণি, সকলের প্রিয়, আমাদের সকলের ওস্তাদ, জনপ্রিয় ফুটবল কোচ প্রয়াত মোসলেউদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচার কথা আমার এই মুহূর্তে স্মরণ করছে। তিনি আমাদের মাঝে নেই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, সবসময় স্মরণ করি। তিনি ছিলেন আমাদের এই নারায়ণগঞ্জের, আপনি দর্শক জেনে রাখবেন, অনেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সি লাইসেন্স, এ লাইসেন্স, বি লাইসেন্স, অনেক লাইসেন্স করে, কিন্তু আমাদের এই বিদ্যুৎ চাচার কোনো লাইসেন্স ছিল না। আপনি জেনে অবাক হবেন, এই বিদ্যুৎ চাচা শত শত প্লেয়ার তৈরি করে রেখে গেছেন এবং তৈরি করেছিলেন, যারা একসময় মাঠ কাঁপিয়েছে বাংলাদেশে। তাদের মধ্যে অন্যতম ওয়ালি ফয়সাল, আজমল হোসেন বিদ্যুৎ, আবদুল্লাহ পারভেজ, আরমান মিয়া এবং রিঙ্কু সহ আমার অনেকের নাম মনে পড়তেছে না, মনে হয় আমার জানা মতে সে 50 জন ন্যাশনাল প্লেয়ার তৈরি করে দিয়ে গেছেন। এবং প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন শত শত প্লেয়ার খেলেছে এবং এখনো খেলছে। সেই বিদ্যুৎ চাচা আমাদের মাঝে নেই, আমরা বড় একটি অভিভাবককে হারিয়েছি। বর্তমানে এই 15টি কোচ রয়েছে আমরা। আমার সেই বিদ্যুৎ চাচার ক্লাব ছিল ঐতিহ্যবাহী ক্লাব বঙ্গবীর সংসদ। সেই বঙ্গবীর আল্লাহর কি রহমত, আল্লাহ পাকের কি হুকুম, সেই বঙ্গবীর সংসদের হাল ধরেছেন প্রয়াত মোসলেউদ্দিন খন্দকার বিদ্যুৎ চাচারই হাতে গড়া একজন ছাত্র, এবং যিনি পরবর্তীতে জাতীয় দলে অত্যন্ত জনপ্রিয়তার সাথে এবং দাপটের সাথে খেলেছেন এবং বাংলাদেশও দেশে বিদেশে খেলেছেন। সেই বিদ্যুৎ, আজমল হোসেন বিদ্যুৎ হাল ধরেছেন নিঃসন্দেহে। আবার তার দক্ষতা যোগ্যতা রয়েছে, কেননা তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সি লাইসেন্স, বি লাইসেন্সধারী কোচ। এবং 15 জনের মধ্যে আমার তালিকায় এই আজমল হোসেন বিদ্যুৎ, এছাড়াও রয়েছেন খলিলুর রহমান দুলন, আসলাম, জাকির, তারাও আমার খুব প্রিয় কোচ। ধন্যবাদ। যে আসলে আমরা একজন খুব নারায়ণগঞ্জের দক্ষ একজন কারিগরকে আমরা হারিয়েছি। তো আমরা ধরুন স্পোর্টসের মাধ্যমে আমাদের আজমল হোসেন বিদ্যুৎ চাচার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক।
কিন্তু আমরা একটু আশার বাণী শুনলাম আপনার মুখ থেকে যে আমরা একজন বিদ্যুৎকে হারিয়েছি ঠিকই, কিন্তু তিনি কিন্তু আরেকজন বিদ্যুৎ তৈরি করে দিয়ে গেছেন, যার কল্যাণে এখনো বঙ্গবীর সংসদ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানি তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরামবাগ ক্রীড়া সংঘের সহকারী কোচ হিসাবে নিয়োজিত আছেন। তো আমরা আশা করব প্রয়াত বিদ্যুৎ চাচার অনুপস্থিতিতে আজমল হোসেন বিদ্যুৎ ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জের ফুটবল বা বঙ্গবীর সংসদের ফুটবল আরও এগিয়ে যাবে। জি, ধন্যবাদ। এবারে আমি আরেকটি ব্যতিক্রম প্রশ্ন করব যে আমাদের দেশের ফুটবলের মানের তুলনায় আমাদের দেশের যে রেফারি রয়েছে তারাও কিন্তু ভালো মানের রয়েছে। দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে আমাদের দেশের রেফারিদের মান খুব ভালো। সেই তুলনায় আমাদের দেশে কিছু ভালো মানের ফিফা রেফারি রয়েছে, যার মধ্যে আমাদের কেরানীগঞ্জের মনির হোসেন, আমাদের নারায়ণগঞ্জের এই এই নাহিদ জামাল ফারুকি, জালালউদ্দিন রয়েছেন, মিজানুর রহমান রয়েছেন, আর হইল সুজিত ব্যানার্জি রয়েছেন। তো এর মধ্যে থেকে আপনার প্রিয় রেফারি কি দেশের মধ্যে? আসলে ফুটবলের প্রাণ যেমন একটি ফুটবল মাঠ, ফুটবল খেলোয়াড়, পাশাপাশি রেফারিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বিব্রতকর পজিশনে যেমন বিতর্ক অবস্থানে যেমন রেফারিরাই ফালায়, আবার রেফারিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার অনেক রেফারি আমার প্রিয়, কিন্তু তাদের মধ্যে অন্যতম আপনাদের এই কেরানীগঞ্জের অত্যন্ত দক্ষ একজন রেফারি মনির হোসেন, এবং আমাদের নারায়ণগঞ্জের ফারুক সহ বেশ কিছু দক্ষ রেফারি রয়েছে, তারা আমাদের খুব প্রিয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ। আসলে আপনি সঠিকভাবে বলেছেন। নারায়ণগঞ্জের নাহিদ জামাল ফারুকি এবং আমাদের কেরানীগঞ্জের মোহাম্মদ মনির হোসেন তারা আসলে দক্ষ রেফারি। তারা অনেকদিন যাবৎ এই রেফারি ফেডারেশনের সাথে জড়িত আছেন, তারা এখন ফিফা রেফারি। তো আমি একটু আপনার সাথে যোগ করতে চাই, কাজী সেলিম ভাই, আপনার চেষ্টা যোগ করছি। আপনি যেহেতু নাহিদ জামাল ফারুকি ভাইয়ের কথা বলছেন, 2017-18 প্রিমিয়ার ফুটবল লিগে আমি নাহিদ জামাল ফারুকি ভাইয়ের একটি খেলা পরিচালনা করেছিলাম, সেই খেলা দেখেছি। সেই খেলাটা ছিল নীলফামারীতে বসুন্ধরা কিংস এবং সাইড স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি। সেই খেলায় নাহিদ জামাল ফারুকি খুব দক্ষ হাতে সেই খেলাটি পরিচালনা করেছেন। সেই খেলা অনেক চাপ ছিল, প্রচুর দর্শক ছিল। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু ছিল নীলফামারীতে। আমি অবশ্য টিভিতে খেলাটা দেখেছি। খুব কঠিন ডিসিশন তিনি খুব সহজে হাসি দিয়ে তিনি মেনটেন করেছেন। তো আসলেই নাহিদ জামাল ফারুকি এবং মনির হোসেন তারা খুব দক্ষ রেফারি। আমরা আশা করব তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মান, আমাদের বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হবে। ধন্যবাদ। এবারে এক কথায় উত্তর দিবেন, দেশে অনেক ভালো মানের কিছু মাঠ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বিশিষ্ট সিপাহী মুস্তফা কামাল কমলাপুর স্টেডিয়াম, নীলফামারী স্টেডিয়াম আছে, কুমিল্লা স্টেডিয়াম আছে, সারা দেশে স্টেডিয়াম আছে। তো সেই স্টেডিয়ামগুলো থেকে আপনার প্রিয় স্টেডিয়াম বা আপনার প্রিয় মাঠ কোনটি? আসলে বাংলাদেশে অনেক নামে দামি মাঠ রয়েছে, তবে ঢাকা ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্টেডিয়ামই আমার সবচেয়ে প্রিয় মাঠ, এবং এই মাঠে বসে খেলা দেখতে আমার এবং আমাদের ভালো লাগে, সকলকে ভালো লাগে। জি, আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে আমরা জানি ফুটবলের শহর নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে একটি ফুটবল স্টেডিয়াম রয়েছে জামতলায়, সেটাকে আমরা ওসমানী পৌর স্টেডিয়াম নামে চিনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্টেডিয়ামের আসলে করুণ চিত্র দেখে খুব খারাপ লাগে। তো আমিও এক সময় এই নারায়ণগঞ্জের পৌর স্টেডিয়ামে অনুশীলন করেছি ছোটবেলায়। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি কোচ ফরিদুর রহমান দোলন স্যারের কাছে আমি এখানে ফুটবল প্রশিক্ষণ নিয়েছি। তখন থেকেই দেখতাম যে আসলে এই স্টেডিয়ামটা খুব অবহেলিত। মাঠে কোনো ঘাস নেই, মাঠের ওই পূর্ব পাশে টিন দিয়ে বেড়া দেয়া। অথচ এই নারায়ণগঞ্জ থেকে কিন্তু বিখ্যাত কিছু ফুটবলার তৈরি হয়েছে। একসময় নারায়ণগঞ্জের ফুটবল অধিকাংশ ফুটবলার দিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয় দল গঠন করা হতো। তো এই মাঠটি কেন এত অবহেলিত, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ ওয়ালি মামুন ভাই, যেহেতু আমি নারায়ণগঞ্জের লোকাল ছেলে, আপনি একটি অত্যন্ত কঠিন প্রশ্ন রেখেছেন। আসলে নারায়ণগঞ্জের ফুটবলের শহর, এই ফুটবলের শহরের খেলাধুলার মান উন্নত করতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে, আপনি জেনে থাকবেন একটি ভালো ফুটবল মাঠ, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, একটি ভালো পোশাক এবং সততা আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, অনেক কিছু উপহার দিতে পারে। তার মধ্যে অন্যতম একটি ফুটবল মাঠ।
ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ যাই বলেন, যদি এগুলো সুন্দর না হয় তাহলে আপনি সুন্দর জিনিস পাবেন না। আমরা ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। বর্তমানে আমাদের জেলা প্রশাসক সহ আমাদের বোর্ডের অন্যতম কর্মকর্তা তানভীর আহমেদ টিটু, তার তত্ত্বাবধানে আমাদের নারায়ণগঞ্জে একটি সুন্দর এই আপনার পৌর স্টেডিয়ামে সুন্দর একটি ক্রিকেট মাঠ হয়েছে। ফুটবল মাঠেরও সংস্কার কাজ চলছে। অচিরেই নারায়ণগঞ্জবাসী একটি সুন্দর ক্রিকেট মাঠ এবং সুন্দর ফুটবল মাঠ পাবে। আমাদের পুরনো সেই স্মৃতি আর থাকবে না, আমাদের সুন্দর পরিবেশ হবে, আমরা সুন্দর সুন্দর প্লেয়ার উপহার দিতে পারবো। ধন্যবাদ। জি, আসলে খুব ভালো লাগলো আপনার কথাটি শুনে। তো আমরাও আশা করব নারায়ণগঞ্জের এই পৌর স্টেডিয়ামটি খুব দ্রুতই আবার মানে ভালো রূপে ফিরে আসবে। আসলে এই মাঠ থেকে অনেক ভালো মানের কিছু ফুটবলার বেরিয়ে এসেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিঠুন চৌধুরী, শঙ্কর, রাজন, সুজন, ডালিম। বর্তমানে ঢাকা মহানগর স্পোর্টিং ক্লাবে রয়েছে হাবিবুর রহমান সোহাগ, মিঠু, তারপর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে রয়েছে সোহেল রানা। এমনিভাবে অনেক ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে। তো আমরা আশা করব নারায়ণগঞ্জের এই পৌর স্টেডিয়ামটি খুব দ্রুতভাবে উন্নয়ন হবে, এই মাঠটি মানে ভালো মানের মাঠে রূপান্তরিত হবে এবং এই মাঠ থেকে ভবিষ্যতেও আরো ভালো মানের তারকা কিছু ফুটবলার বেরিয়ে আসবে। জি, আসলে আমরা এই মুহূর্তে একটি খুব মজার একটি প্রশ্ন নিয়ে আপনাকে প্রশ্ন করব যে মনে করেন আপনাকে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে রাখা হয়েছে। আপনি একটি দলের সাথে ম্যাচ খেলেছেন, আপনার নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হয়ে গেছে এবং সাথে অতিরিক্ত 30 মিনিটের খেলাও শেষ। তো এখন আপনাকে ট্রাইব্রেকার যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের কোন গোলরক্ষককে আপনি সেই মুহূর্তে আপনার দলের জন্য বেছে নেবেন? আমি বলে রাখি, বাংলাদেশে অনেক ভালো মানের কিছু গোলরক্ষক রয়েছে, যার মধ্যে আশরাফুল ইসলাম রানা রয়েছে, আনিসুর রহমান জিকু রয়েছে, সোহেল রানা রয়েছে, নারায়ণগঞ্জের সুলতান রয়েছে, উত্তম বড়ুয়া রয়েছে। এমনিভাবে অনেক ভালো মানের ফুটবল রয়েছে। সাইড স্পোর্টিং ক্লাবের পাক্য রয়েছে, মহানগর স্পোর্টিং ক্লাবের সুজন রয়েছে। সুজন কিন্তু ইদানিং খুব ভালো ফুটবল খেলছে, আপনি জানেন। তো এদের মধ্যে থেকে সেই মুহূর্তে আপনি কোন গোলরক্ষককে বেছে নেবেন আপনার পেনাল্টি সেভ করার জন্য? ধন্যবাদ মামুন ভাই, সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আসলে বাংলাদেশে এখনো অনেক প্রতিভাবান গুরুত্বপূর্ণ গোলকিপার রয়েছে। আপনি জানেন, আপনি একজন ফুটবল কোচ, আপনার একটা জাতীয় দলে সাধারণত 3 থেকে 4টা গোলরক্ষক থাকে। নাম্বার 1 থেকে শুরু করে 3-4 পর্যন্ত গোলকিপার থাকে। আপনি যদি একটা গোলকিপারকে বাছাই করতে বলেন, সেক্ষেত্রে আমি জিকুকে বাছাই করব। কারণ জিকু ওয়ান ম্যান ওয়ান পাওয়ার গোলকিপার। সে মানে বলে কয়ে অনেক সময় পেনাল্টি সেভ করে দিতে পারে, যে আমার আত্মবিশ্বাস আছে, আমি এই গোলটা ঠেকাবো। যেমন আমি সর্বশেষ একটা খেলে দেখেছি, আমার খেলাটা মনে পড়ছে না, একই খেলায় 3টা পেনাল্টি পেয়েছে প্রতিপক্ষ দল। সেই অবিশ্বাস্য এবং কৃতিত্বের সাথে সেই 3টি গোলই সেভ করে দিয়েছে এই জিকু, যার কারণে সে বছর বর্ষ সেরা এশিয়ান ফুটবল ফেডারেশন মানে এএফসি এশিয়ান ফুটবল ফেডারেশন তাকে ম্যান অফ দ্য ইয়ারে ভূষিত করেছে। সেই জিকু নাম্বার 1 স্পেশালিস্ট গোলকিপার, তাকে আমি পেনাল্টি ঠেকানোর জন্য আমি 100-র মধ্যে 90% নিশ্চিত থাকবো যে সে এটা ঠেকাই দিতে পারে। বাকিটা আল্লাহ ইচ্ছা। জি, ধন্যবাদ। আমি আপনার সাথে আরেকটু যোগ করি। আসলে সেই খেলাটি ছিল এএফসি কাপের বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের টিসি স্পোর্টসের মধ্যে। সেই খেলায় বসুন্ধরা কিংস 5-1 গোলে বড় জয় পায়। কিন্তু আপনার কথার সাথে মিল রেখে আমি বলতে চাই, সেই খেলায় গোলরক্ষক আনিসুর রহমান জিকু কিন্তু 3টি পেনাল্টি সেভ করেছে। আসলে দেখেন, 3টি পেনাল্টি যদি টিসি স্পোর্টস গোল করতে পারতো, তাহলে রেজাল্ট কিন্তু 4-5 হয়ে যেত। তার মানে খুব ফাইটিং একটা খেলা হতো। কিন্তু সেই দুর্যোগ থেকে বসুন্ধরা কিংসকে আনিসুর রহমান জিকু তিনি একাই উতরিয়ে দিয়েছে। এই জন্য আনিসুর রহমান জিকুকে ধন্যবাদ। তো আপনার ধারণাটা সঠিক, আসলে আনিসুর রহমান জিকু খুব ভালো মনে একজন গোলরক্ষক। তো সেলিম ভাই, এবারে আমি আমার নিজ থেকে একটি প্রশ্ন করব। আমি একজন ফুটবল কোচ, কেরানীগঞ্জ ফুটবল একাডেমির দায়িত্বে রয়েছি। আপনিও গোলদার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিটিএসপি কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। একদিন যদি কোনো কারণে মাঠে যেতে না পারেন, আমি আবার বলি, কোনো কারণে যদি একদিন মাঠে যেতে না পারেন অনুশীলনে, তখন আপনার ভিতরটা কেমন লাগে, আপনার অনুভূতিটা তখন কিরকম মনে হয়, আপনি একটু প্রকাশ করবেন?
ধন্যবাদ মামুন ভাই। আমি 1980 সাল থেকে 2020 সাল পর্যন্ত খেলাধুলায় জড়িত আছি। আমি আমার খেলোয়াড়ি খেলাধুলার ক্যারিয়ারটা আমার 80 থেকে 96-97 পর্যন্ত আমি খেলাধুলা করি। পরবর্তীতে আমি এখন কোচিং ক্যারিয়ারে এসেছি। আমি এই কোচিং ক্যারিয়ারে এসে আমি আসলে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি, অভিজ্ঞতা আমার হয়েছে, আমার যতদিন আমি বেঁচে থাকবো আমি সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা করব। জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিএ জুবাইর নিপুসার এর মাধ্যমে আপনাদের নারায়ণগঞ্জের 15টি একাডেমিকে ইপিলিয়নের আওতাভুক্ত করা হয়েছে। সেই ইপিলিয়ন গ্রুপ থেকে আপনাদের বছরে 2বার ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনাদের সেই 15 জন কোচকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। আসলে ইপিলিয়ন গ্রুপ একটি খুব প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তো সেই ইপিলিয়ন গ্রুপ সম্বন্ধে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। সত্যিকার অর্থে এক সময় আমি সহ কয়েকজন কোচ আমরা ভেবেছিলাম খেলাধুলা ছেড়ে দিব, কারণ নিজের উদ্যোগে নিজের চেষ্টায় পরিবারকে বঞ্চিত করে আর খেলাধুলা ভালো লাগছিল না। এমন সময় মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে একজন গড গিফটেড হিসাবে একজন মহান ব্যক্তিকে আমাদের কাছে পাঠালেন, আর সেই লোকটিকে আনলেন আমাদের এই শ্রদ্ধাভাজন কোচ, জনপ্রিয় সংগঠক বিএ জুবাইর নিপু স্যার, এই রিয়াজউদ্দিন আল মামুন স্যারকে আমাদের পাশে নিয়ে আসলেন। একদিন তার নেতৃত্বে আমরা 15 জন কোচ এই রিয়াজউদ্দিন আল মামুন স্যারের এই শিল্প প্রতিষ্ঠান আপনার ইপিলিয়ন গ্রুপে আমরা সাক্ষাৎ করলাম। সেখানে ইপিলিয়ন গ্রুপ আমাদের যে স্বপ্ন দেখালেন যে তোমরা আবার জাগো, নারায়ণগঞ্জের ফুটবলটাকে প্রতিষ্ঠিত করো, বাংলাদেশে কিছু উপহার দাও, সেই সূত্র ধরে 2 বছরের কন্ট্রাক্টে আমরা যাই। 15টি ক্লাবকে, কোচকে বেতন সহ খেলাধুলার সমস্ত সামগ্রী তারা আমাদের দিচ্ছে। এখন আমাদের আর পিছু টান নেই, আমরা নির্বিঘ্নে খেলাধুলা চালিয়ে যাচ্ছি এবং খেলাধুলা করতে গিয়ে অল্প সময়ের মধ্যে এই যে তপু বর্মন, ইয়াসিন আরাফাত সহ অনেক নামি দামি খেলোয়াড়রা এইসব একাডেমি থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক, আসলে আমরা একটি দুঃসংবাদ দিতে চাই। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আমাদের সাইড স্কুলিং ক্লাবের গোলরক্ষক রেদওয়ান হোসেন পাপ্পু তিনি এইমাত্র ফেসবুকে একটি পোস্ট করেছেন। সাবেক জাতীয় ফুটবলার এবং বাফুফের কোচ নুরুল হক মানিক স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে খুব একটি দুঃসংবাদ আমাদের জন্য, আমাদের ফুটবলের জন্য একজন তিনি নিবেদিত প্রাণ ছিলেন। আমরা ধরনী স্পোর্টসের পক্ষ থেকে আজকের এই আয়োজনের পক্ষ তার শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাকে নিশ্চিত করেন, আমরা সেই কামনাই করি। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, আমরা জানি নারায়ণগঞ্জ ফুটবলের শহর। আমি এর আগে বলেছি নারায়ণগঞ্জের ফুটবলের খুব একসময় নাম রয়েছিল, কিন্তু সেইভাবে কিন্তু এখন আর আমরা নারায়ণগঞ্জ দেখতে পাই না। এখন হয়তো হাতে গোনা 2-1 জন ফুটবলার দিয়ে নারায়ণগঞ্জ জাতীয় দল গঠন করে, কিন্তু সেই কালের নারায়ণগঞ্জের ফুটবলে ফিরে যাওয়া যায় কিভাবে? আপনি কি মনে করেন? আসলে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের 64টা জেলায় যারা এই ফুটবল নিয়ে কাজ করে, যেমন বিশেষ করে যারা তৃণমূলের কোচ, আমাদের দেশে সত্যিকার অর্থে বাও দিক থেকে কাজ শুরু হয় না, শুরুটা হয় উল্টা দিক থেকে। সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু পায় উপরের লেভেলের কোচেরা। কিন্তু ধরনী স্পোর্টসের মাধ্যমে আমি ফুটবলের সর্বোচ্চ কর্তা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা নিচে পৃষ্ঠপোষকতা করুন। তৃণমূল পর্যায়ে যেসব কোচ রয়েছে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করুন, খেলাধুলার সুযোগ সুবিধা দিন। আপনারা দেখবেন বাংলাদেশের 64টা জেলা থেকে, থানা থেকে, উপজেলা থেকে, মহল্লা থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে। আমাদের বাংলাদেশের তৃণমূল কোচরা বরাবরই অবহেলিত, বঞ্চিত। আপনারা যদি তৃণমূলের কোচদেরকে একটা পাইপলাইন এনে মাসিক একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করতে পারেন, বাংলাদেশে আবারও সেই জাকারিয়া পিন্টু, কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম,
এই আরো মনে মুন্নাদের মতো অসংখ্য অসংখ্য প্লেয়ার ছড়িয়ে আসবে। এই মনে মুন্নাকে তো তৃণমূল থেকে কোনো একজন কোচ তৈরি করেছে, কায়সার হামিদকে তৈরি করেছে, আসলামকে তৈরি করেছে, তাহলে আমরা কেন পারবো না? কিন্তু আপনারা আমাদের একটি বল দেন না, আমাদেরকে একটা ভোট দেন না, আমাদেরকে এই যে মহামারীতে কোনো সহযোগিতা দেন না, তাহলে কিভাবে আমরা বেরিয়ে আসবো? আমি যদিও একটু কঠিনভাবে কথাগুলো বললাম, আপনারা অন্যভাবে নেবেন না, তবে আপনারা তৃণমূলের কোচদের থেকে সাহায্য করেন, বুদ্ধি দেন। বিশেষ করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যারা আছেন তারা আমাদের দিকে খেয়াল করেন। এইভাবে 64 জেলা অ্যাসোসিয়েশনে যারা আছেন তারা তৃণমূলের কোচদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে নিয়ে অবহেলা করবেন না, সমালোচনা করবেন না। যদি অবহেলা করেন আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে গেলে ফুটবলার তৈরি করবে কে? ধন্যবাদ। জি, আমরা জানি যে নারায়ণগঞ্জে কিছু বিখ্যাত ফুটবলার রয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আশরাফুল ইসলাম চুন্নু, এমিলি, গাউস, এমনিভাবে আরো কিছু আব্দুল্লাহ পারভেজ, ওয়ালি ফয়সাল, এমনিভাবে আরো কিছু ফুটবলার রয়েছিল। যেমন আমাদের আপনি মুন্না ভাইয়ের কথা বললেন, প্রয়াত মুন্না ভাই। আসলে মুন্না ভাইয়ের প্রসঙ্গে চলে আসার জন্য আমি একটি প্রসঙ্গ আমি বলতে চাই। কিছুদিন আগে আমরা মুন্না ভাইয়ের জন্মদিন পালন করতে দেখেছি। তো সেখানে বিভিন্ন ফেসবুকে একটি পোস্ট মানে ভাইরাল হতে দেখেছি। সেটা হচ্ছে মুন্না ভাইয়ের যখন বয়স 16 ছিল তখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের সাথে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের কোনো একটা মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা দল মুন্না ভাইকে মাঠে নামিয়ে দেয় খেলার জন্য। তখন দর্শক সহ সবাই অবাক হয়, আর এতটুকু বাচ্চাকে এত জাতীয় জেলা দলের সাথে নামিয়ে দিতে পারবো? সে কি তার নৈপুণ্য প্রদর্শন করতে পারবে? কিন্তু মানে অবাক করার মতো কাণ্ড, তিনি দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। অবশ্য সেই থেকেই মুন্না ভাইয়ের নামটি দ্রুত ছড়িয়ে যায় সারা বাংলাদেশে ক্লাব পর্যায়ে। তো তারপরে মুন্না ভাই আস্তে আস্তে তার বিখ্যাত হওয়ার সিঁড়িতে এখান থেকে পান। তো আমাদের মাঝে মুন্না ভাই আমাদের মাঝে বেঁচে নেই। তো আমরা কিছুদিন আগেও দেখেছি মুন্না ভাইয়ের একটি জার্সি তার ওয়াইফ নিলামে তুলেছেন, সেখানে অনেক টাকা পেয়েছেন। সেই টাকা করোনাকালের দুঃখী মানুষের সাহায্যার্থে খরচ করেছেন। তো আমরা ধরনী স্পোর্টসের মাধ্যমে মুন্না ভাইয়ের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে উপরে ভালো রাখেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটি হয়তো প্রশ্ন রয়েছে। বর্তমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আপনাদের নারায়ণগঞ্জের দুজন খেলোয়াড় রয়েছে। একজন হচ্ছে তপু বর্মন, যেটা আপনি বলেছিলেন আপনার মাঠ থেকে উঠে এসেছে, যে জাতীয় ফুটবল একাডেমি থেকে। আরেকজন রয়েছে গোপনগর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র আসলাম স্যারের একজন খেলোয়াড় ইয়াসিন আরাফাত। দুজন জাতীয় দলের রানিং খেলোয়াড় রয়েছে। তারপরে আমরা জানি যে বাংলাদেশ সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ওয়ালি ফয়সাল, তিনি অবশ্যই ইনজুরিতে রয়েছেন। তো হয়তো তিনি ইনজুরি সেরে আবারও জাতীয় দলের সুযোগ পেলেও পেতে পারেন। তো ইয়াসিন আরাফাত, তপু বর্মন এবং ওয়ালি ফয়সালকে উদ্দেশ্য করে যদি উৎসাহমূলক কোনো কথা বলেন, তারাই আপনাদের নারায়ণগঞ্জের বর্তমানে মান বাড়ছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আসলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তপু বর্মন, ইয়াসির আরাফাত, ওয়ালি ফয়সাল, আমাদের বদনাইলের মোহাম্মদ সুজন, তাদের কাছে আমরা অনেক কিছু আশা করি, তাদের কাছে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। আপনারা মাঠে আসুন, প্রতিটা একাডেমির দিকে খেয়াল রাখুন, তাদেরকে উৎসাহ দিন, পরামর্শ দিন, আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে বিলিয়ে দিন। আপনারাও আমাদের সাথে থাকেন। আপনারা জাতির গর্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য। আপনারা ফুটবল ফেডারেশনের আমাদের ব্যাপারে বলে রাখেন, বলে দিন যে আমাদের নারায়ণগঞ্জে একাডেমিগুলো আছে, এখানে খেলোয়াড় রয়েছে। আপনারা আপনাদের বলাতে, আপনাদের পরামর্শে আমাদের ভাগ্যের দুয়ার হয়তো খুলে যাবে। আমরা আপনাদের মিস করি। আপনারা মাঠে আসবেন, আমাদের উৎসাহ উদ্দীপনা যোগাবেন। ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ যাবৎ আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপির প্রতিষ্ঠাতা সভাপতি, এর সাথে দলীয় প্রধান প্রশিক্ষক গাজী সেলিম। তো গাজী সেলিম স্যারের কাছে আজকে আমাদের ধরনী স্পোর্টসের সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে, যে এখন তো দেশের অবস্থা বেশি ভালো নেই, করোনা কাল চলছে। তো এই করোনা কালে আপনি আপনার জিকেএসপির খেলোয়াড় নারায়ণগঞ্জ সহ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, উপদেশমূলক কিছু বলেন। প্রিয়
নারায়ণগঞ্জবাসী, প্রিয় দেশবাসী, আমরা জানি বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন, পাশাপাশি আমাদের বাংলাদেশের অবস্থাও খুবই খারাপ। বিশেষ করে 64 জেলার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের অবস্থা আরও কঠিন। আজকে যে আমরা এখানে বসে কথা বলছি, আমরা দীর্ঘদিন যাবৎ মাঠে যাওয়া বন্ধ রেখেছি, আমরা বাসায় অবস্থান করছি। আপনারাও বাসায় অবস্থান করবেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন এবং যারা আপনার প্রতিবেশী রয়েছে তাদেরকে সাবধানে থাকার জন্য উৎসাহিত করবেন। আসলে সরকার আমাদের জন্য চেষ্টা করছে, জনপ্রতিনিধিরা আমাদের জন্য চেষ্টা করছে, তারা তাদের কাজ করছে। আমি নিজে যদি সাবধানে থাকি, এই যাত্রায় যদি বেঁচে যাই, হয়তো আমাদের পরিকল্পিত রঙিন স্বপ্নগুলো আমরা আবার পূরণ করতে পারবো। মরে গেলে তো আর স্বপ্ন পূরণ করতে পারবো না। তাই বেঁচে থাকার জন্য সবাই ঘরে অবস্থান করবেন, আপনি আপনার সন্তানকে ঘরে রাখবেন, সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলের কাছে আমি এই প্রত্যাশাই করছি। জি, সুপ্রিয় দর্শক, আমি গাজী সেলিম স্যারের সাথে একটু আমিও একমত যে আপনারা ঘরে থাকবেন। আর বিভিন্নভাবে আমাদের দেশের সরকার আমাদের বোঝানোর চেষ্টা করছে, সরকারের যে প্রচারণাগুলো আছে, নির্দেশনাগুলো আছে, সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর পরেই 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। হাত ধুতে আসলে অত ভালো মানের স্যানিটাইজেশন বা অন্য কোনো কিছু লাগে না, বাংলা সাবান দিয়ে হাত ধুলে চলে। আর অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আমরা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হব না। যদিও কোনো প্রয়োজনে বাসা থেকে বের হই, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। তো গাজী সেলিম স্যার, আপনাকে আসলে ধরনী স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, আমরা আপনাকে আজকে অনেক বিরক্ত করেছি। তো সর্বশেষ মানে সংক্ষিপ্ত আকারে বলবেন যে ধরনী স্পোর্টসের এই আয়োজনকে আপনার কেমন লাগে? আরেকটি বিষয় হচ্ছে ধরনী স্পোর্টসের যে দুই ধরনী আছে, একজন হচ্ছে তোয়াসিন হাসান, আরেকজন হচ্ছে ক্যামেরার আড়ালে আছেন আমাদের রাশেদ তোমার। আমি তাদের সাথে এসেছিলাম অনুষ্ঠানে দেখার জন্য, কিন্তু তারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ জানাই। তো এই দুজন ধরনী সম্বন্ধে এবং ধরনী স্পোর্টস সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ অত্যন্ত জনপ্রিয় ওয়ালি মামুন ভাই। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আজকের এই লাইভে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধরনী স্পোর্টসের কো ফাউন্ডার আমার পাশে রয়েছেন তোয়াসিন হাসান ভাই, আর আমাদের সাথে ছিলেন আমাদের ধরনী স্পোর্টসের অত্যন্ত জনপ্রিয় মিষ্টিভাষী আমাদের তমাল ভাই। এবং আপনি সকলকে আমার প্রিয় সংগঠন ঘোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ঘোদনাইলবাসী, নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে। আমার শুভেচ্ছা নেবেন, অভিনন্দন নেবেন। আসলে আমি একজন খেলাধুলার মানুষ, আমি বাচ্চাদেরকে ভালোবাসি, তাদেরকে নিয়ে আমি আমার বাকি জীবন বেঁচে থাকতে চাই, খেলাধুলায় থাকতে চাই। পাশাপাশি আমি সাংবাদিকতা করি, আমি জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। আমাদের সাথে অনেক সাংবাদিক রয়েছে। আমরা সৎ পথে থেকে ভালো লিখতে চাই এবং সৎ পথে থেকে খেলাধুলা করতে চাই। আমরা সকলের সুস্থ কামনা করি। যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন, আপনারা আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট দিবেন আর শেয়ার দিবেন। আপনাদেরকে হয়তো আমি ওভাবে বলে সন্তুষ্ট করতে পারিনি, আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ডস, ধরনী স্পোর্টসে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। আসলে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো যারা সাবেক খেলোয়াড় ছিলেন তাদেরকে নিয়ে আয়োজন। আর এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম, আমরা লাইভ করি তাদের বাসায় গিয়ে, তাদের ওখানে গিয়ে করি। এখন আমার শেষ প্রশ্ন হলো জিকেএসপি সম্পর্কে একটু যদি বলতেন। আসলে আমি শুরুতে বলে গিয়েছি, ঘোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটার পুরো সংক্ষেপ নাম হলো জিকেএসপি। আমি যখন 86 সালে বিকেএসপিতে অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি, আমি
আমি আমার শরীরের হাইটের কারণে বাদ পড়ে যাই। কিন্তু সেদিন আমার মনে মনে একটা ইচ্ছা জাগলো যে আমি একটা কিছু করব। তারই নাম অনুসারে এবং এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিল রেখে আমি বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি প্রতিষ্ঠা করি এবং জিকেএসপি এখন আমার প্রাণ। জিকেএসপিতে আমার 100-র উপরে ফুটবলার রয়েছে, 55 জন ক্রিকেটার রয়েছে। তাদেরকে আমাদের কার্যক্রমী কমিটির আমরা দেখে রাখি। এই জিকেএসপিকে যেমন কুমিল্লার ফেনী থেকে সকার ক্লাব নামে একটা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা হয়তো জেনে থাকবেন। আমি বদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপিকে জাতীয় পর্যায়ে নিতে চাই। এই ব্যাপারে আমি আমার স্থানীয় কাউন্সিলর ইফতেখার আলম খোকন, পাশের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সহ আওয়ামী লীগ, বিএনপি, এই বদনাইলবাসী নারায়ণগঞ্জবাসীর কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ। জিকেএসপিকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, আপনারা আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ। আমরা প্রায় প্রোগ্রাম শেষ হতে চলে এসেছি। এখনকার মতো আজকের মতো বিদায় নিব। যাওয়ার সময় সবাইকে বলবো ভালো থাকবেন, সুখে থাকবেন এবং মাস্ক পরবেন, মাস্কের জন্য করবেন। এই বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।